আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এম এ মিয়ামিন, পড়ছি বুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টে। সো ওয়েলকাম টু রুটস এডু। তোমাদের আজকের মিশন 40 ডেজ এইচএসসি 2021 ব্যাচ, সেটার হচ্ছে ফিজিক্সের 9 নাম্বার লেকচার। অ্যান্ড আজকে মানে ইনশাল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপারটা আমরা শেষ করব। অ্যান্ড হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপার কি প্র্যাকটিস করবো নাকি সেকেন্ড পেপারে চলে যাব, এটা হচ্ছে তোমাদের উপর। অনেকে হচ্ছে কি আমি চাইছিলাম যে আজকে ক্লাসটা ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে দিতে, বাট তোমরা অনেকে দেখলাম কমেন্ট করতেছে ভাইয়া নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, ওই দুইটা চ্যাপ্টারের উপর একটু প্র্যাকটিস তোমাদের মধ্যে কম হয়েছে, ওই দুইটা চ্যাপ্টারের উপর একটু প্র্যাকটিস করাতে বললাম। আমি যেটা মানে খেয়াল করলাম বিভিন্ন জায়গায় ফেসবুক, ইউটিউব কমেন্টে অনেকে বলছো যে ভাইয়া এগুলোর উপর একটু প্র্যাকটিস করান। সো আমি ভাবতেছি যে আজকের ক্লাসটার পর হচ্ছে পরের দিন যে ক্লাসটা, ওইটা সেকেন্ড পেপার না গিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার মানে টোটালি কিছু এমসিকিউ বা রিটেন হচ্ছে প্র্যাকটিস করব। এটা হচ্ছে তোমাদের উপর, তোমরা কমেন্টে জানাও যে এইটা করব, যে মানে ফিজিক্স ফার্স্ট পেপার যে ফুল যে 5টা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাস, ওটার উপর কিছু একদম র্যান্ডম এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস করাবো, নাকি হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা চ্যাপ্টার আমরা শুরু করে দিব। এটা তোমাদের উপর। কমেন্টে ইয়েস বা নো যে কোনো কিছু বলো। তো কমেন্টে হচ্ছে তোমাদের অনেকেই দেখতে পারতেছি। প্রমা ওয়াহিদ ভাই বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি ভালো আছো। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো কথা হচ্ছে তোমরা কিন্তু যারা লাইভে আছো তোমরা কিন্তু সবাই কমেন্ট করো যে কথা হচ্ছে গিয়ে মানে তোমরা যে এই ক্লাসটার পরে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের পর্যায়বৃত্ত গতির বাকি অংশ। লাস্ট ক্লাসের আমরা হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত গতি, বেগ, সরণ মানে বেসিক ইকুয়েশনগুলো, এরপর মনে করো যে আমরা শক্তি পড়েছিলাম, গতিশক্তি, স্থিতিশক্তি। অ্যান্ড দেন আজকে আমরা মেইন পড়বো যে সরল দোলক রিলেটেড জিনিসগুলো পড়বো, সরল দোলক অ্যান্ড স্প্রিং ওই রিলেটেড জিনিসগুলো পড়বো। অ্যান্ড আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দিব। এই চ্যাপ্টারটা যতটুকু আজকে শেষ করা যায় ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দেওয়ার। কিছু টপিক বাকি থাকতে পারে, আমার টার্গেট হচ্ছে আর্দ্রতা পর্যন্ত অ্যাটলিস্ট শেষ করে দেওয়া। সো কথা হচ্ছে তোমরা যারা ভাইয়ারা লাইভে আছো, লাইভে দেখতে পারতেছো অনেকে, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও অ্যান্ড কমেন্টে জানাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও অ্যান্ড কমেন্টে জানাও যে ফার্স্ট পেপার শেষ হইলে তোমরা কি একটা প্র্যাকটিস ক্লাস চাও, মানে হচ্ছে গিয়ে আমি একটা ক্লাসে জাস্ট ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টারের উপর এমসিকিউ, রিটেন, সৃজনশীল প্র্যাকটিস করাবো, নাকি একদম আমি সেকেন্ড পেপারে চলে যাব। কমেন্টে হচ্ছে এই দুইটা জিনিস জানাও যে ফার্স্ট পেপার দেখার নেক্সট ক্লাসে। আচ্ছা, জিসান বিশ্বাস ভাই বলেছে যে ফার্স্ট পেপার প্র্যাকটিস করাতে বলতেছে। সো এটা কিন্তু আমি বারবার বলতেছি, যারা লাইভে নতুন আসতেছো তারা হচ্ছে কমেন্টে জানাও যে আমি কি নেক্সট ক্লাসে এই ক্লাসটা শেষ হইলে ফার্স্ট পেপার শেষ করে আমি কি সেকেন্ড পেপার চলে যাব, নাকি ফার্স্ট পেপারের উপর ওভারঅল একটা প্র্যাকটিস ক্লাস রাখবো। কথা হচ্ছে কি ওভারঅল একটা প্র্যাকটিস ক্লাস লাগবে, এটা হচ্ছে তোমাদের উপর, তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, অ্যান্ড হচ্ছে তোমরা কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করো। আর লাইভের যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে তোমরা শেয়ার করো। লাইভের লিঙ্কটা তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করো, তোমরা যত গ্রুপে অ্যাড আছো সবগুলো গ্রুপে শেয়ার করে দাও। তাহলে হচ্ছে গিয়ে লাইভ ক্লাসে আরও লোকজন আসবে, আরও স্টুডেন্টরা আসবে, তোমরা সবাই হচ্ছে উপকার পাবা এই কোর্সটা থেকে। আচ্ছা, প্র্যাকটিস করান ভাইয়া, ইসরান নিতু হচ্ছে প্র্যাকটিস করান, রাকিব আহমেদ প্র্যাকটিস করান ভাইয়া, ফার্স্ট পেপার প্র্যাকটিস করান ভাইয়া, ফার্স্ট পেপার চাই, প্র্যাকটিস ক্লাস চাই। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। তাইলে আমাদের হচ্ছে গিয়ে আমরা ফাইনাল হলাম যে এই ক্লাসটা শেষ করে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারে যতটুকু বাকি থাকবে ততটুকু নেক্সট ক্লাসে আমরা শুরুতে শেষ করে দেন আমরা ফার্স্ট পেপার ওভারঅল আমরা কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস দিব। ওকে, জাস্ট প্র্যাকটিস, কোনো মানে থিওরি আলাপ আলোচনা যতটুকু দরকার করবো, বাট মেইনলি হচ্ছে প্র্যাকটিস ক্লাস। ফার্স্ট পেপার ওভারঅল 3-4টা সৃজনশীল আমি বেছে সিলেক্ট করে রাখবো। সৃজনশীল এমসিকিউ মোটামুটি 10-12টা যতটুকু রাখা যায়, ওগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। তাহলে ফাইনাল তোমরা কিন্তু, আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু আচ্ছা সেকেন্ড পেপার করার পর, আচ্ছা এক ভাইয়া বলতেছে বা সেকেন্ড পেপার করার পর, আচ্ছা ঠিক আছে দেখা যাক, বেশিরভাগের যেটা বলে সেটাই করব। তো কথা হচ্ছে তোমরা কিন্তু এই যে দেখো লাইভে কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে বলছো, ঠিক আছে, তাহলে ওটা আমি তোমাদের ম্যাক্সিমামের যে মতামত দিব ওইটাই রাখবো। ফ্রেন্ডদেরকে মেনশন দাও অ্যান্ড হচ্ছে কি লাইভটা শেয়ার করো তোমাদের গ্রুপগুলোতে, তোমাদের ফ্রেন্ডদেরকে আসতে বলো, সোজা কথা তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে আসতে বলো, তাহলেই হবে। তো কথা হচ্ছে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। পর্যায়বৃত্ত গতির বাকি অংশ। সো আমাদের হচ্ছে স্প্রিং। সো স্প্রিং এর গতি এটা তোমরা জানো একটা পর্যায়বৃত্ত গতি, সিম্পলি বলতে গেলে পর্যায়বৃত্ত গতি এটা। সো স্প্রিং এর যদি K1 না, মনে করো যে সিম্পলি কে আছে, মানে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে, যেটা তোমরা কে কি আমি বলছিলাম, এই যে কে এটা কি লাস্ট ক্লাসে বলছিলাম বল ধ্রুবক, বাট স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবকও বলতে পারো, আর একটু সুন্দর করে বললে বলা হয় স্প্রিং ধ্রুবক। ওকে, স্প্রিং ধ্রুবক আর একটু সুন্দর করে বললে কি স্প্রিং ধ্রুবক। সো স্প্রিং ধ্রুবক একটা স্প্রিং ধ্রুবক হচ্ছে তোমার কে ইকুয়ালস টু আমরা কি জানি F/m। কে ইকুয়ালস টু অনেক কিছু হয়, কে ইকুয়ালস টু কি ওমেগা ইকুয়ালস টু √k
কে বাই এম, সো কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ারও লেখা যায়, মানে অনেক কিছু লেখা যাবে, ঠিক আছে। তো এম ওমেগা স্কোয়ার অনেক কিছু লেখা যায়। তো কথা হচ্ছে আমাদের কে দিয়ে কি করব, ঠিক আছে, আমরা কে দিয়ে কি করব, কে দিয়ে আমাদের কাজটা কি, ওকে। কে দিয়ে আমার কাজ হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। একটা স্প্রিং ধ্রুবক যদি কে হয় এবং স্প্রিংটার মধ্যে যদি এম ভরের একটা বস্তুকে ঝোলানো হয়, স্প্রিংয়ের নিচে যদি এম ভরের একটা বস্তুকে ঝোলানো হয়, তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল কত, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। শেষ, জাস্ট দ্যাট সিম্পল। একটা স্প্রিংয়ের মধ্যে তুমি যদি এম ভরের একটা বস্তুকে ঝুলাও, সো অ্যান্ড তুমি যদি মানে স্প্রিং ধ্রুবক যদি তোমার কে হয়, পর্যায়কাল হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, ইকুয়েশনটা যথেষ্ট সিম্পল, বাট একটা জিনিস তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই সূত্রটা যে আমরা অ্যাপ্লাই করছি, এই সূত্রটা যে আমরা প্রয়োগ করছি, এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে এই স্প্রিংটার ভর নগণ্য ধরা হয়েছে, এই স্প্রিংটার ভর নগণ্য ধরে নেওয়া হয়েছে, নগণ্য ধরে নেওয়া হয়েছে, ওকে। স্প্রিংটার ভর নগণ্য ধরে নেওয়া হয়েছে, বুঝতে পারছি, স্প্রিংটার ভরকে নগণ্য ধরা হয়েছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই যখন করছি তখন। কিন্তু স্প্রিংয়ের ভর যদি নগণ্য না হয়, মনে করে স্প্রিংটা অনেক ভারী, স্প্রিংটার ভর এতটাই বেশি, মনে করে যে এই এম ভরের যে বস্তুটা সেটার কাছাকাছি বা সেটা সমান, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি স্প্রিংয়ের ভর নগণ্য ধরে জাস্ট শুধু এমটা লিখতে পারবা না, তখন যে বস্তুর ভর এম, এই স্প্রিংটাকে এম ভরের সাথে সাথে স্প্রিংয়ের যে নিজস্ব ভর সেটাও তার গণনার মধ্যে নিতে হবে। তখন দেখো স্প্রিংয়ের ভর তখন হচ্ছে তোমার পর্যায়কাল ইকুয়েশন এরকম হয়ে যায়, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম প্লাস এম নট। দেখো জাস্ট এম লিখতে পারবা না তুমি, তখন এম প্লাস এম নট লেখা লাগবে, যেখানে এম নটটা হচ্ছে স্প্রিং এর ভর, ওকে। সো এইটা যখন তুমি স্প্রিংয়ের ভরটাকে আর নগণ্য ধরতে পারতেছো না, স্প্রিংয়ের ভরটার একটা রিজনেবল ভ্যালু আছে, ওকে, স্প্রিংয়ের ভরটার একটা রিজনেবল ভ্যালু আছে, তখন তুমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা, ওকে। সো পর্যায়কালের আরেকটা ইকুয়েশন আছে, ওকে। সো তোমাদের অনেকে আসতেছো দেখতেছি, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, পড়া বুঝো অ্যান্ড ফ্রেন্ডদেরকে নিয়ে আসো সাথে সাথে, খুব বেশি টাইম লাগবে না, কথা হচ্ছে ফ্রেন্ডদেরকে আনতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করো, যারা ক্লাসে নাই তোমাদের বন্ধুরা তাদেরকে মেনশন করে নিয়ে আসো, ওকে। তো কথা হচ্ছে গিয়ে আমাদের ডান এটা, অ্যান্ড স্প্রিংয়ের পর্যায়কালের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার ই বাই জি। ইটা কি, ইটা হচ্ছে তোমার স্প্রিংয়ের মাথায় তুমি যে বস্তুটা লাগাইছো, বস্তুটা লাগানোর পর সেটার কতটুকু তুমি টান দিছো, ঠিক আছে, একটা বস্তু লাগাইছো তুমি, সেটার ভর ম্যাটার করে না, তুমি বস্তুটাকে একটা নির্দিষ্ট পরিমাণ টেনে ছেড়ে দিছো, যেই ভরই থাকুক না কেন তুমি কি করছো, একটু হালকা একটু টেনে ছেড়ে দিছো, তো স্প্রিংটা এইভাবে উপর নিচ করবে না। সো ওই ইটা হচ্ছে স্প্রিংয়ের যতটুকু টানা হয়েছে, ঠিক আছে, যতটুকু টানা হয়েছে, ওকে, যতটুকু টানা হয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের স্প্রিংয়ের ইকুয়েশন। সো কথা হচ্ছে স্প্রিংয়ের পর্যায়কালের ইকুয়েশন, ওকে, পর্যায়কালের ইকুয়েশন, স্প্রিং কতটুকু পর্যায়কাল, মানে স্প্রিং কত সময় একটা পূর্ণ দোলন কম্পন করে, মানে এই যে স্প্রিং আছে না, উপরে যাবে, উপরে যে আবার নিচে আসবে, উপরে যে আবার নিচে আসবে, উপরে যে আবার নিচে আসবে, তখন একটা দোলন কমপ্লিট হবে। স্প্রিংটা মনে করো যে উপরে যে আবার নিচে আসবে, অথবা নিচে গিয়ে আবার উপরে আসবে, এইভাবে কি একটা পূর্ণ দোলন কমপ্লিট হবে, ওকে। সো এগুলো হচ্ছে আমাদের ডান। স্প্রিং রিলেটেড এমসিকিউ আমরা একটু সলভ করি, এখন এমসিকিউ না, মানে আরেকটু কিছু থিওরি সলভ করি। সো কথা হচ্ছে এগুলো তো আমরা স্প্রিং, সো গেল। সো আমি একটু ব্ল্যাক স্ক্রিনে চলে যাই, ব্ল্যাক স্ক্রিনে চলে গিয়ে একটা জিনিস একটু দেখো, যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। এখন যদি তোমাকে টি আর এম এই দুইটার সম্পর্ক সম্বলিত গ্রাফ আঁকতে বলে, তাহলে তুমি কি আঁকবা, টি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবা, 4 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে। তার মানে কি টি স্কোয়ার সমানুপাতিক কি এম, টি স্কোয়ার সমানুপাতিক এম। তাহলে তোমার গ্রাফটা কীরকম হবে বলো তো, এদিক বরাবর যদি টি স্কোয়ার যায় অ্যান্ড এদিক বরাবর যদি এম যায়, মানে তুমি এম বলতে কি, তুমি যে স্প্রিংয়ের মধ্যে যে বস্তুটা তুমি ঝুলাইছো, স্প্রিংয়ের মধ্যে তুমি যে বস্তুটা ঝুলাইছো, সেই বস্তুটার ভরের যদি তুমি চেঞ্জ করো, ভরের যদি চেঞ্জ করতে থাকো, এই ভরটা তুমি যদি চেঞ্জ করতে থাকো, তাহলে তোমার পর্যায়কাল কিভাবে চেঞ্জ হবে, ওকে। সো টি স্কোয়ার এখানে দিতে হবে, তো তখন তোমার গ্রাফটা কীরকম হয়ে যাবে, এরকম, ওকে, গ্রাফটা কীরকম হয়ে যাবে, এরকম, বুঝতে পারছি। অ্যান্ড তোমার যদি মনে করো টি স্কোয়ার না দিয়ে তুমি যদি লেখো টি সমানুপাতিক কিন্তু রুট ওভার এম,
টি সমানুপাতিক কিন্তু কি √m। তখন তুমি যদি শুধু টি লেখো, খেয়াল করো, তুমি যদি শুধু t/m এর গ্রাফ আঁকো, এই গ্রাফটা কিন্তু তোমাদের হয়তোবা বইয়ে নাই। সো কথা হচ্ছে t/m এর গ্রাফ আঁকলে গ্রাফটা কিরকম হয়ে যাবে বলো তো? গ্রাফটা এরকম হয়ে যাবে। এই গ্রাফটা মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ে নাই। এই গ্রাফটা খেয়াল রাখবা যে তোমার যদি তোমার t/m এর গ্রাফ আঁকতে বলে, t এর সাপেক্ষে m এর পরিবর্তন বা m এর সাপেক্ষে t এর পরিবর্তন, t বনাম m এর গ্রাফ আঁকতে বলে গ্রাফটা হবে এরকম। আর তুমি যদি t² বনাম f এর গ্রাফ আঁকো, তখন গ্রাফটা কি হবে? সরল রৈখিক হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। t² বনাম f এর গ্রাফ কি? সরল রৈখিক। t বনাম f এর গ্রাফ কিন্তু তোমার এইরকম। এইটা কিন্তু এই ফিগারটা মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ে নাই, এই ফিগারটা বইয়ে আছে, ঠিক আছে? সুতরাং এক্সামে যদি কখনো t/m এর গ্রাফ আঁকতে বলে, তাহলে কিন্তু ভুলেও এটা দাগানো যাবে না। ওকে, বইয়ের মধ্যে এরকম একটা ফিগার দেখছিলাম স্প্রিং এর পাশ দিয়ে, সুতরাং এইটা দাগায় আসলাম, এভাবে এই ভুল কিন্তু করা যাবে না। ওকে ভাইয়া, তো কথা হচ্ছে আচ্ছা, নোটিফিকেশন পাই নাই, আজকে দেরি হয়ে গেল। আচ্ছা, তোমাদের কিন্তু একটা মানে ক্লাসের শুরুতে একটা কথা বলে নিয়েছিলাম যে আজকের ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টার শেষ করব, পর্যায়বৃত্ত গতি, দেন আমরা গ্যাসের চ্যাপ্টারে যাব। পরবর্তী ক্লাসে কিন্তু গ্যাসের যে চ্যাপ্টারটা, আদর্শ গ্যাসের চ্যাপ্টার শেষ করে কিন্তু আমরা ফুল ফার্স্ট পেপারের উপর আমরা প্র্যাকটিস ক্লাস করাবো। ওকে, সো এটা হচ্ছে মানে জানানো, যারা পরবর্তীতে জয়েন করছো তাদেরকে বললাম যে পরবর্তী ক্লাসটা জাস্ট ফার্স্ট পেপারের উপর র্যান্ডম প্র্যাকটিস থাকবে, র্যান্ডম এক একটা টপিকের উপর প্র্যাকটিস থাকবে। সুতরাং লাস্ট ক্লাসটা করার আগে কিন্তু তোমাদের ফার্স্ট পেপার ফুল বইয়ের উপর প্রিপারেশন নিয়ে আসবে সবাই। ওকে, এটা হচ্ছে সবার প্রতি একটা নির্দেশ থাকবে যে এটা সবাই ফার্স্ট পেপারের ফুল চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিয়ে এসে ক্লাসে জয়েন করবা। নাহলে কিন্তু ভাই যে প্র্যাকটিস করাবো, দেখবা যে একটা সৃজনশীল করাইছি নিউটনিয়ান বলবিদ্যার, একটা সৃজনশীল করাইতেছি কাজ ক্ষমতা শক্তির, একটা এমসিকিউ করাচ্ছি আবার পর্যায়বৃত্ত গতির। সো এইগুলা করতে করতে মানে যেন অগোছাল লাগানো যাবে না। ওকে, সো সবকিছু পরে আসতে হবে, যাতে হচ্ছে যেগুলো সলভ করাবো ওগুলো যেন বুঝতে পারি। আমি অবশ্যই বুঝাই করাবো, বাট এমন যেন না হয় আমি একটা বুঝাইতেছি ওই সম্পর্কে তোমার মানে সবকিছু তুমি ভুলে গেছো, এরকম যেন না হয়, পরে আসবে। ওকে, সো এই হচ্ছে গ্রাফ। এখন কথা হচ্ছে আমরা যে আরেকটা জিনিস দেখলাম যে স্প্রিং এর মধ্যে যে আমি m ভরের বস্তুটা লাগাইছি, তো এখন কথা হচ্ছে স্প্রিং এর ভর যদি নগণ্য না হয়, কথা হচ্ছে স্প্রিং এর ভর নগণ্য না হলে, স্প্রিং এর ভর নগণ্য না হলে আমরা কি দেখছিলাম? t = কি দেখছিলাম? 2π√m + m0/k, যেখানে m0টা কি? স্প্রিং এর ভর। m0টা কি? স্প্রিং এর ভর। m0টা কি বলছিলাম আমরা? স্প্রিং এর ভর। তো কথা হচ্ছে, তো এই ক্ষেত্রে যদি আমাদের ইকুয়েশনটা এরকম হয়, তখন আমাদের গ্রাফটা কিরকম হয়ে যাবে জানো? মানে m0 জাস্ট তো m এর সাথে আবার m0 আছে না, তখন তোমার গ্রাফটা এরকম হয়ে যাবে। দেখো, তখন তোমার গ্রাফটা এরকম হয়ে যাবে। দেখো, t² যদি থাকে, এতটুকু হবে জাস্ট তোমার m0। ওকে, এতটুকু জাস্ট হবে কি তোমার m0, দেন তোমার t² এবং বনাম m এর গ্রাফ হয়ে যাবে এরকম, আর তোমার t বনাম m এর গ্রাফ হয়ে যাবে এরকম। ওকে, এতটুকু কি? এতটুকু হচ্ছে তোমার m0, মানে 0 বিন্দু থেকে m0 বামে গিয়ে তোমার ছেদ করবে গ্রাফটা। 0 বিন্দু থেকে m0 বামে গিয়ে গ্রাফটা ছেদ করবে। t² বনাম m এর গ্রাফ হয়ে যাবে এরকম, t বনাম m এর গ্রাফ হয়ে যাবে এরকম। কোন ইকুয়েশনের ক্ষেত্রে? এই ইকুয়েশনের ক্ষেত্রে, মানে যে ইকুয়েশনের ক্ষেত্রে তোমার স্প্রিং এর ভরটা নগণ্য না। ওকে, সবাই কি বুঝতে পারছি? সবাই গ্রাফগুলো কি বুঝতে পারছি? এই গ্রাফগুলো কিন্তু এক্সামে আসবে। ওকে, এগুলো আমি র্যান্ডমলি এমসিকিউতে না দিয়ে আমি একবারে বুঝাই দিছি। কথা হচ্ছে কি এইগুলা কিন্তু এমসিকিউ ম্যাটেরিয়াল। ওকে, নট জাস্ট তোমাদের এইচএসসি, তোমাদের অ্যাডমিশন লেভেলেও মনে করো যে অ্যাডমিশন যেখানে এমসিকিউ এক্সাম দিবা, ঢাকা ইউনিভার্সিটি, মানে গুচ্ছ ভার্সিটি, এরপর মনে করো যে আরো অন্যান্য যেসব জায়গায় এমসিকিউ এক্সাম হয়, কুয়েট, রুয়েট, চুয়েট, এগুলাতে কিন্তু তোমার এগুলো আসবে। ওকে, রুয়েটে মোস্ট প্রবলি এমসিকিউ হয় না, রুয়েট আর চুয়েটে এমসিকিউ হয় না, কুয়েটে এমসিকিউ হয়, আইইউটিতে এমসিকিউ হয়। তো ওগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে, এই গ্রাফগুলো অনেক কাজে লাগবে। সবাই কি বুঝতে পারছি? কমেন্টে একটু লিখে দেই যে ভাইয়া বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। এগুলো তুলে ফেলো, এগুলো কিন্তু ব্ল্যাক স্ক্রিন, আমি কিন্তু ব্ল্যাক স্ক্রিন অফ করে দিলে কিন্তু সব লেখা চলে যাবে। এগুলো লিখে ফেলো খুব দ্রুত। ওকে, খুব দ্রুত একটু লিখে ফেলো। আচ্ছা, খুব দ্রুত লিখে ফেলি আমরা ভাইয়ারা। আচ্ছা, যে বুঝতে পারছি কিনা? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, সো এখন আমি কি ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু অফ করে দিলাম। সবাই ছবি তুলে নাও, বা সবাই একটা স্ক্রিনশট তুলে নাও, যাতে হচ্ছে গিয়ে মানে বুঝতে পারি
পরবর্তীতে আচ্ছা আমি কিন্তু এখন ব্ল্যাক স্ক্রিন অফ, ঠিক আছে, আগে লেখা চলে গেছে, বুঝছি ভাইয়া, বুঝছি, দ্যাটস ভেরি গুড, অনেক সুন্দর। সো কথা হচ্ছে স্প্রিং শেষ, এখন স্প্রিং এর এমসিকিউ আমরা পরবর্তীতে আবার আসবো, স্প্রিং এর এমসিকিউ রিটার্ন দেখি পরবর্তীতে আমরা সলভ করতে পারি কিনা। সোজা কথা এখন আমরা কোথায় চলে আসবো, আজকের ক্লাসে যে সরল দোলকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা যেখান থেকে রিটেন সবচেয়ে বেশি আসে, যেখানে বোর্ড পরীক্ষায় বা বোর্ড এইচএসসিতে রিটেন সবচেয়ে বেশি আসছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে তোমার সরল দোলকের গতি। ওকে, সরল দোলকের গতি। আচ্ছা, সো হোয়াইট পেন, সরল দোলকের গতি এখান থেকে তোমার এমসিকিউ বা রিটেন সবচেয়ে বেশি আসছে বলে আমি মনে করি। আচ্ছা, সো সরল দোলক কি জিনিস দেখো তো, এইখানে যদি মানে একটা সোজা কথা একটা গোলক বা একটা ছোট্ট একটা বস্তু একটা সুতার মাধ্যমে ঝুলানো থাকবে একটা দেয়ালে। তো কথা হচ্ছে যখন আমরা ছেড়ে দিব সেটা কি এভাবে এভাবে ঘুরতে থাকবে, এভাবে এভাবে ঘুরতে থাকবে বলতে পর্যাবৃত্ত গতিতে চলতে থাকবে, এটা তো আর ঘোরা হইলো না, ঠিক আছে, অর্ধবৃত্তাকার পথ বলতে পারো। সো এটা হচ্ছে এইভাবে এভাবে চলতে থাকবে, আসবে ব্যাক করবে, আসবে ব্যাক করবে। সো কথা হচ্ছে এইটা যতটা না পর্যায়বৃত্ত গতি, এটা কিন্তু সরল সন্ধিত স্পন্দন গতি। সরল সন্ধিত স্পন্দন গতিতে কিন্তু আমি এই এক্সাম্পলটাই দেখাইছিলাম গত ক্লাসে। ওকে, গত ক্লাসে কিন্তু আমি এই এক্সাম্পলটাই দেখাইছিলাম যে সরল সন্ধিত কোনো বস্তুকণার গতি কি হয়, তোমার বল যেটা বল হচ্ছে তোমার সরণের সমানুপাতিক এবং সরণ যেদিকে বল তার বিপরীত দিকে ক্রিয়া করে, মানে হচ্ছে তোমার বলটা অলওয়েজ সাম্যাবস্থানের দিকে ক্রিয়া করবে। তোমার বস্তুটা যখন এই দিকে, বল এই দিকে কাজ করবে, বস্তুটা যখন ওই দিকে থাকবে, বস্তুটা যখন এই দিকে থাকবে তখন বলতো বল এই দিকে কাজ করবে। ওকে, মানে অলওয়েজ এই সাম্যাবস্থানের দিকে আসতে চাইবে, ঠিক আছে। পর্যাবৃত্ত মানে সরল দোলকের গতি বা তোমার সরল সন্ধিত স্পন্দনের গতির কমন বৈশিষ্ট্য কি, সাম্যাবস্থানের দিকে অলওয়েজ বলটা কাজ করবে। বলটা কোন কোন দিকমুখী হবে, অলওয়েজ সাম্যাবস্থানমুখী হবে। ওকে, সো কথা হচ্ছে এইখানে তো অনেকগুলা বল ক্রিয়াশীল, তাই না? বলো তো এই বস্তুটা যে ঝুলে রয়েছে এখানে সুতার একটা টান বল কাজ করতেছে, এই যে যেটা হচ্ছে তোমার টি দিয়ে প্রকাশ করছি, সুতার একটা টান বল কাজ করতেছে। এরপর কি, আচ্ছা সুতা না, এখানে যেটাকে বলা হয় এল হচ্ছে তোমার ববের দৈর্ঘ্য, সুতা না বলে আমি বব বলি এটাকে। ওকে, কারণ বইয়ে তোমাদের বব লিখছে, এটা তোমার ফিজিক্স বইয়ের বাইরে আমি জীবনেও শুনি নাই বব এই নামটা, বাট কথা হচ্ছে কি তোমাদের বইয়ে লিখছে যেটা হচ্ছে ববের দৈর্ঘ্য, মানে হচ্ছে এই যে লাঠিটা বা সুতাটা যাই বলো না কেন এটার নাম হচ্ছে বব। ওকে, সো এই ববের দৈর্ঘ্যকে এল লেখে। সো এই যে যে সুতা বা বব বরাবর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই বরাবর টি, এই বরাবর কি টি মানে কি সুতার টান, টি মানে কি সুতার টান, টি মানে হচ্ছে তোমার সুতার টান এই বরাবর কাজ করতেছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া সুতার টান এই বরাবর কাজ করলে বস্তুটা সুতার দিকে চলে যাওয়ার কথা না, যেহেতু ওই বরাবর সুতা বরাবর একটা টান বল কাজ করতেছে, বস্তুটা তো সুতার দিকে চলে যাওয়ার কথা, কিন্তু না, নিচের দিকে আমাদের এমজি কাজ করতেছে, যেটা হচ্ছে মহাকর্ষ বল। এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এমজি কাজ করতেছে, অ্যান্ড এফ এর এমজি কস থিটা উপাংশটা, এমজি কস থিটা উপাংশটা, এই যে এমজি কস থিটা উপাংশটা টানের বিপরীতে কাজ করবে। সো আলটিমেটলি টি আর এমজি কস থিটা সমান, ঠিক আছে, একটা আরেকটাকে নষ্ট করে দিবে, এমজি কস থিটা আর টি একটা আরেকটাকে নষ্ট করে দিবে। অ্যান্ড এই দিক বরাবর আরেকটা উপাংশ থাকবে মহাকর্ষ বলে, যেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটাই কি করবে, এটাই আলটিমেটলি হচ্ছে আমাদের সামেশন অফ এফ। কারণ কি এই দুইটা টি এবং এমজি কস থিটা একটা একটার বিপরীত, একটা একটাকে কি নষ্ট করে দিবে, সোজা কথা আমি কালো কালি দিয়ে নষ্ট করে দিবে, টি এমজি কস থিটা আর টি একটা একটাকে নষ্ট করে দিবে। জাস্ট এমজি সাইন থিটা বলটা কাজ করবে, যেই বলের কারণে ববটা এভাবে এভাবে ঘুরবে, ওইখানে যখন যাবে তখন আবার এমজি কস থিটা এই দিক বরাবর কাজ করবে, আবার এই দিক বরাবর ঘুরবে, আবার যখন এখানে আসবে এমজি কস থিটা এই দিকে কাজ করবে, আবার এই দিকে ঘুরবে। বুঝতে পারছি? সো এই সরল দোলক কিভাবে ঘুরে বা কিভাবে চলে এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারছি। সো কথা হচ্ছে এমজি সাইন থিটা সমান সমান কি, সোজা কথা এম এ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আমরা মনে রাখি না, এটা কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে এ ইকুয়ালস টু মাইনাস জি সাইন থিটা, এ ইকুয়ালস টু কি মাইনাস জি সাইন থিটা, এফ ইকুয়ালস টু এম জি সাইন থিটা না, আবার কি আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, মানে এই দিক বরাবর যে ত্বরণটা, ত্বরণের মান কি জি সাইন থিটা, ত্বরণের মান কি জি সাইন থিটা। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এখান থেকে কিন্তু আমার দেখা মতো ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এমসিকিউ আসছে। এ ইকুয়ালস টু মাইনাস জি সাইন থিটা, ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে তোমার যে কোনো ভার্সিটিতে আর কি, মানে তোমাদের উদ্ভাসে একটা বই আছে না, যে কথা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক একটা বই আছে, ওইটা যদি তোমরা হাতে নাও তাহলে দেখতে পারবা এ ইকুয়ালস টু জি সাইন থিটা, ওখান থেকে বেশ কিছু এমসিকিউ আসছে। আমি যখন আমার স্টুডেন্টদেরকে সলভ করাইছি তখন দেখছি এ ইকুয়ালস টু জি সাইন থিটা, মানে তোমাকে বলছি যে সরল দোলকের ত্বরণ বের করতে বলছে, সরল দোলকের
দোলকের যে এই বস্তুটা কত ত্বরণে যাবে। তো স্টুডেন্টরা বলে যে ভাইয়া যে সরল দোলক চ্যাপ্টারে দোলনকালের সূত্র পড়ছি, ত্বরণের সূত্র তো পড়ি নাই। ঠিক আছে, ত্বরণের সূত্র, সরল দোলকের ত্বরণ কিভাবে বের করব? এই যে ভাই এইটাই হচ্ছে সরল দোলকের ত্বরণ। এটা যদিও প্রমাণের মাঝখানে দিছে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, সবাই মনে রাখবা। ওকে, খাতার মধ্যে নোট করে রাখবা। ওকে ভাইয়েরা, MS ফাইম বলছে ভাইয়া আসতে দেরি করে ফেলছি, কোনো সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই, এখন ওই রকম ভাবে প্র্যাকটিস শুরু করি না, এখন বেসিক পড়াচ্ছি। তো কথা হচ্ছে এই কোর্স জি সাইন থিটা মনে রাখবা। তো কথা হচ্ছে এ সমান সমান কি লিখতে পারি আমরা? ওমেগা স্কোয়ার এক্স, লাস্ট ক্লাসে পড়ে আসছি। এই কোর্সটা কি? ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো কথা হচ্ছে এখানে একটা মাইনাস হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো মাইনাস মাইনাস কাটা, আলটিমেটলি ওমেগা ইকুয়ালস টু কি? জি বাই এল। সরল দোলকের কৌণিক বেগ যদি বের করতে বলে, ওকে, সো এটা কিন্তু কোন সূত্র ইউজ করবা? এই সূত্র ইউজ করবা, সরল দোলকের কৌণিক বেগ, এই সূত্র, সরল দোলকের কৌণিক বেগ, এই তিনটা সূত্র সবাই খেয়াল রাখবা। কৌণিক বেগ বের করতে বললে এই সূত্র, ত্বরণ বের করতে বললে এই সূত্র, ত্বরণ বের করতে বললে এই সূত্র তোমার। তারপর কি? টি, পর্যায়কাল, পর্যায়কালের সূত্র তো সবাই জানোই, তাই না? পর্যায়কালের সূত্র কি? 2π√L/g। ঠিক আছে, এই তিনটা সূত্র সরল দোলকের সবাই মনে রাখবা। সরল দোলকের বেসিক তিনটা সূত্র, এখান থেকে প্রশ্ন আসে। ত্বরণ কত আসে, এটা কোথায় আসে? এটা হচ্ছে যদি ম্যাক্সিমাম কঠিন করতে চায় এখান থেকে এমসিকিউ করবে। এই কষ্ট জি সাইন থিটা। কৌণিক বেগ কিভাবে বের করবা? এটা দিয়ে। পর্যায়কাল কি? এটা দিয়ে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা কিসে চলে যাবো? প্র্যাকটিসে চলে যাবো। আচ্ছা, সো এমসিকিউ কে কে পারবা বলো? 0.3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 0.8 সেকেন্ড পাওয়া গেল। দোলনকাল 2.4 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত হতে হবে? মানে বলছে একটা সরল দোলকের মানে দৈর্ঘ্য বলতে তোমার এল বোঝানো হয়েছে, ববের দৈর্ঘ্য 0.3 মিটার। কথা হচ্ছে দোলনকাল 0.8 সেকেন্ড। কথা হচ্ছে 0.8 সেকেন্ড থেকে 0.4 সেকেন্ড করতে হলে দোলনকাল মানে দৈর্ঘ্য কত হইতে হবে? দোলনকাল চেঞ্জ করতে গেছি, মানে হচ্ছে দোলনকাল 0.8 থেকে 0.4 কত গুণ? 3 গুণ বেশি। মানে দোলনকাল যদি আমি 3 গুণ করতে চাই, দৈর্ঘ্য কতটুকু করতে হবে? 0.3 থেকে কত গুণ বাড়াইতে হবে বা কতটুকু বাড়াইতে হবে? আমি একটু সলভ করি, সলভ করার আগেই দেখি অনেকে সলভ করে ফেলবে। সো আমরা কিন্তু জানি কি t = 2π√L/g, এই সূত্র কিন্তু আমরা জানি। সুতরাং t সমানুপাতিক কি? t সমানুপাতিক √L, এটা কিন্তু একটা সূত্র আমাদের। সো t1/t2 সমান সমান √L1/√L2। আমাদের বের করতে হবে L2 দৈর্ঘ্য কত হবে, সেকেন্ড দৈর্ঘ্যটা বের করতে হবে। সো T1 কত? T1 হচ্ছে আমাদের কত? 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। T2 কত আমাদের? 2.4 সেকেন্ড। কথা হচ্ছে L1 কত? L1 হচ্ছে আমাদের 0.3 মিটার। L2 সমান সমান হোয়াট? সো কথা হচ্ছে আমরা বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিই, ঠিক আছে, বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার সমান সমান কি L1/L2। আমাদের বের করতে হবে L2। L2 সমান সমান কি L1 ইন্টু T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার। L1 কত? 0.3, 0.3 ইন্টু 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 0.8 স্কোয়ার। ওকে, ক্যালকুলেট করে বলি কিউ অ্যান্সার বের করতে পারি না কেন এখনো? দেখি কে কে, কেউ কেউ তো ট্রাই করো। এটা তো ক্যালকুলেট করে এই যে দেখো আমি করেই দিছি। কেউ কেউ অবশ্যই তো কারো 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 পারার কথা। অ্যান্সার লেখো, তাড়াতাড়ি লেখো। ওকে, অ্যান্সার খুব দ্রুত লেখো যে 0.8 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 0.8 স্কোয়ার। সো আলটিমেটলি 0.3 ইন্টু 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9। সো কত হচ্ছে? 3 নং 27, কত হচ্ছে? কত? 2.7 মিটার, 2.7 মিটার। ওকে, সো L2 কত পাইলাম? 2.7 মিটার। সো অ্যান্সার কত হবে? সি। ওকে, অ্যান্সার কত হবে? সি। সবাই কি বুঝছি? সলভটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, 2.7 সি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথেই বের করছো, আমার আগে বের করতে হবে। ওকে, আমার আগে বের করতে হবে। আমি কিন্তু একটু টাইম দিয়ে এরপর সলভ করা শুরু করি। ওকে, সো আমার কিন্তু আগেই মানে আমার আগেই সলভ করা শুরু করে ফেলতে হবে তোমাদের, বুঝতে পারছি? সো এখন আসি আমরা নেক্সট এমসিকিউ। আচ্ছা, সবাই বের করে ফেলতে পারছি, দ্যাটস ভেরি গুড, অনেক সুন্দর। নেক্সট এমসিকিউ। সো আবার আমরা প্র্যাকটিসে যাব। এটা হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিস, আরও প্র্যাকটিস আছে সামনে। সো সরল দোলকের সূত্রাবলী। সো সরল দোলকের সূত্র আমরা কি জানি? t = 2π√L/g। এখান থেকেই কিছু সূত্র বের করছে আলটিমেটলি। কথা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে
কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হওয়া যাবে না। ঠিক আছে, এই যে 4টা সূত্র, 1টা 2টা 3টা 4টা এন্ড হচ্ছে তোমার আরো কিছু সূত্র আছে পরে, কথা হচ্ছে এগুলো হচ্ছে কৌণিক বিস্তার মানে কি, এই যে থিটা নট মানে গ্রেটার দ্যান লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি। থিটা বলতে কোনটা বুঝাইছে, এই যে দেখো থিটা বলতে এই যে এটা যেই কোণে সরল দোলককে বাঁকানো হয়েছে এই কোণটাকে বোঝানো হয়েছে, যেই কোণকে আমি সরল দোলকটাকে নিয়ে এরপর ছেড়ে দিছি ওই কোণটাকে বোঝানো হয়েছে থিটা। এই থিটা মানে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি হওয়া যাবে না। 4 ডিগ্রি এর বেশি না হইলে এই সূত্রগুলো কাজে লাগবে। প্রথম সূত্রটাকে বলা হয় সমকালের সূত্র। বলা হয়েছে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে দোলকের কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে মানে হচ্ছে টি ইকুয়ালস টু মেইন সূত্রটা লিখি 2 পাই রুট ওভার এল বাই জি। এলটাকে হচ্ছে আমরা কি কনস্ট্যান্ট রাখবো, তাহলে নির্দিষ্ট স্থানে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। তাহলে নির্দিষ্ট স্থানে সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। দোলনকাল কি কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। ওকে, দেন কি দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র কিন্তু অলরেডি আমরা দেখে আসছি, তাই না? দৈর্ঘ্যের সূত্র কি, এর কার্যকরী দৈর্ঘ্যের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানে পরিবর্তিত হয়। এখানে কিন্তু একটু ভুল আছে, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল হইতে হবে না, মানে টি সমানুপাতিক কিন্তু রুট ওভার এল হইতে হবে। ওকে, টি সমানুপাতিক কি রুট ওভার এল হইতে হবে যখন হচ্ছে আমাদের জি ধ্রুবক। বুঝতে পারছি? কথা হচ্ছে প্রথমটা হচ্ছে সমকালের সূত্র। এল অপরিবর্তিত থাকলে কোন স্থানের মানে সবগুলা সরল দোলকের তোমার দোলনকাল সমান। আর যদি এল চেঞ্জ হয়, এল যদি চেঞ্জ হয়, এল হচ্ছে মানে রুট ওভার এল সমান সমান হচ্ছে টি হবে, এভাবে চেঞ্জ হবে। আশা করি বুঝতে পারছি প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের নাম কি, দৈর্ঘ্যের সূত্র। এখন আসি আমরা তৃতীয় সূত্র। কথা হচ্ছে তৃতীয় সূত্র কি, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে এর দোলনকাল অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। সো টি সমানুপাতিক কি রুট ওভার 1/g বা 1/√g। ওকে, 1/√g টি সমানুপাতিক মানে কোন স্থানের যদি গ্র্যাভিটির মান কম হয় সেখানে কি দোলনকাল বেশি হবে। গ্র্যাভিটির মান বেশি হলে দোলনকাল কি হবে, কম হবে। তাহলে গ্র্যাভিটির সাথে দোলনকালের সম্পর্ক কি, সরল দোলকের টি ইকুয়ালস টু টি সমানুপাতিক 1/√g। বুঝতে পারছি সবাই? আচ্ছা, নেক্সট এমসিকিউ, খুব দ্রুত বলো। এটা একটু আগেই দেখা আসছি। লেখচিত্রটি কোন লেখচিত্রটি সরল দোলকের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে? দ্বিতীয় সূত্রকে সমর্থন করে কোনটা? কোন সূত্রটা দ্বিতীয় সূত্রকে সমর্থন করে? দ্বিতীয় সূত্র কি ছিল বলতো? টি সমানুপাতিক রুট ওভার এল অথবা বা টি স্কোয়ার সমানুপাতিক এল। কোন সূত্রটা সরল দোলকের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে? অ্যান্সারে বলো, এটা পারা উচিত। ওকে, টি স্কোয়ার সমানুপাতিক এল। অ্যান্সার কোনটা হবে? এ বি সি নাকি ডি? এ বি সি নাকি ডি? আমি কিন্তু লিখে দিছি টি স্কোয়ার সমানুপাতিক এল। এটা গ্রাফ কোনটা? এটা কিন্তু তোমাদের পারতে হবে। টি স্কোয়ার সমানুপাতিক এল গ্রাফ কোনটা? ওকে, কোনটা হবে বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নাই, যেটা মনে হয় ওইটাই। মনে করো যে এটা তোমার এইচএসসি তে আসছে এন্ড এইটা ছাড়া কোনোটা দাগাইতে পারতেছো না, কোনটা দাগাবা? চিন্তা ভাবনা করে বলো। তোমার হচ্ছে এমএস ফাহিম ভাই বসে ডি। ওকে, ডি, সি, এরপর এ পাইছি। ওকে, সি পাইছি, সি দুইটা পাইছি, ডি একটা, এ একটা, সি কয়টা? দুইটা। বাকিদের কি অবস্থা? আরো তো লাইভে কত প্রায় 60 জনের মতো আসো। ওকে, সো বলো বাকিরা কি হইতে পারে, আরো অ্যান্সার কি হইতে পারে বলে ফেলো। তোমাদের কি মনে হচ্ছে? সি তিনটা পাইছি। কথা হচ্ছে সি তিনটা পাইছি, এ একটা পাইছি, ডি একটা পাইছি। তো কথা হচ্ছে এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া সি। এটার অ্যান্সার হবে কি সি। কারণ কি, টি স্কোয়ার সমানুপাতিক এল, এই যে কোনোটার সাথে যদি কোনোটার সমানুপাতিক সম্পর্ক থাকে, তোমার এখানে কিন্তু দেখো যে ভাইয়ারা ডি বলছিলা, তোমার কিন্তু এই গ্রাফটার মানে কি জানো? এই গ্রাফটার মানে লিখে রাখো। এই গ্রাফটার মানে হচ্ছে ওয়াই অক্ষে যেটা আছে সেটা এক্স অক্ষের উপর নির্ভর করতেছে না, বা সেটা সোজা কথা এক্স অক্ষের উপর নির্ভর করতেছে না। টি স্কোয়ার এল এর উপর নির্ভর করে না। এই গ্রাফটার মিনিং হচ্ছে এটা, এল এর উপর নির্ভর করে না। ওকে, টি স্কোয়ার এল এর উপর নির্ভর করে না। এই গ্রাফটার মিনিং কি? সমানুপাতিক মানে সবসময় এই গ্রাফ
টি স্কোয়ার সমানুপাতিক এল, সমানুপাতে পরিণত হবে। মূল বিন্দুগামী সরলরেখা পাইছো, এই গ্রাফটার মিনিং কি? অলওয়েজ কি সমানুপাতিক, এই গ্রাফটার মিনিং কি সমানুপাতিক। ওকে, সো এটা হচ্ছে কি সমানুপাতিক, কিন্তু হচ্ছে তোমার এটা কি জানো, কথা হচ্ছে এল এর মানের সাথে সাথে টি স্কোয়ারের মান হ্রাস পায়। এটা হচ্ছে তোমার টি স্কোয়ার সমানুপাতিক মাইনাস এল। এটা যদি হইতো তাহলে হচ্ছে তোমার এইটা গ্রাফটার মিনিং মনে রাখবা। আর এইটা কি জানো, এই গ্রাফটার মিনিং হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক রুট ওভার এল যদি হইতো তাইলে ওই গ্রাফটা হইতো। আমি কিন্তু লাস্ট ক্লাসে এরকম গ্রাফ এক্সপ্লেন করছিলাম। কথা হচ্ছে ভাইয়া গ্রাফগুলা কিন্তু ভুল করা যাবে না। যারা গ্রাফ পারে তাদের এটা সলভ করতে 10 সেকেন্ড লাগবে। জাস্ট ইকুয়েশন দেখবে কোন গ্রাফটার সাথে মিলে সে দাগায় ফেলবে। যারা পারবে না ওরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে ওদের। ওকে, সো কথা হচ্ছে গিয়ে আচ্ছা, ডিটা কনস্ট্যান্টের গ্রাফ। ভাইয়া আরাফাত বিন আরাফ মানে আবরার বিন আরাফাত বলছো ভাইয়া ডিটা কনস্ট্যান্টের গ্রাফ। হ্যাঁ, কথা হচ্ছে টি স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এরকম হবে, অথবা আরেকটা জিনিস হচ্ছে নট অলওয়েজ কনস্ট্যান্ট। মনে করো টি স্কোয়ারের মান এমন যে এল বাড়া বা কমার সাথে সাথে টি স্কোয়ারের মানের কোনো পরিবর্তন হয় না। কনস্ট্যান্টের কিন্তু এরকমই হয় যে তোমার যে মানে কোনোটার সাথে কিন্তু কনস্ট্যান্টের মান চেঞ্জ হয় না। ওকে, সো কখনো যদি এরকম হয় যে দৈর্ঘ্যের সাথে সাথে টি স্কোয়ারের মান চেঞ্জ হয় না, তাহলে কিন্তু তোমার ওই রকম গ্রাফ। নট অলওয়েজ মানে এরকম একটা গ্রাফ পাইছো, তার মানে তুমি অলওয়েজ বলে দিতে পারবে না যে টি স্কোয়ার কনস্ট্যান্ট। এইরকম মানে হচ্ছে এল এর সাথে টি এর কোনো সম্পর্ক নাই, মানে এল এর মান বাড়াও কমাও টি এর মান চেঞ্জ হবে না। এই গ্রাফ দেখে তুমি অলওয়েজ বলে ফেলতে পারবে না কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্টে এরকম গ্রাফ পাওয়া যাবে, বাট এরকম গ্রাফ কনস্ট্যান্ট ছাড়াও আরো অনেক জিনিসের হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছি। নেক্সট আরেকটা গ্রাফিক্যাল এমসিকিউ। ওকে, অভিকর্ষ স্তরণ জি ও পর্যায়কাল টি হলে নিচের কোন লেখচিত্রটি সঠিক? সো এটা কিন্তু পারা উচিত। এটা কি হবে বলো, এটা কি হবে বলো, এটা কিন্তু পারা উচিত, এটা পারা উচিত। বলো, আগেরটার সাথে কম্পারিজন করো, এটা কি হবে বলে ফেলো। আগেরটার সাথে কম্পারিজন করো, এটা কি হবে? সো কথা হচ্ছে আমরা কিন্তু সরল দোলকের 3 নাম্বার সূত্র থেকে কি দেখছিলাম? 3 নাম্বার সূত্র থেকে দেখছিলাম টি সমানুপাতিক 1/√g, 1/√g। টি সমানুপাতিক কি 1/√g। এটার গ্রাফ কি হবে? এটার গ্রাফ কোনটা হবে বলে ফেলো। কথা হচ্ছে এখানে কিন্তু টি সমানুপাতিক জি না, এখানে হচ্ছে যে টি স্কোয়ার সমানুপাতিক 1/g। এটার গ্রাফ কোনটা? এটার গ্রাফ কোনটা? গ্রাফ কোনটা বলো বলো দেখি। অপশন কে কে দাগাইছে? সি পাইছি, বি পাইছি, সি পাইছি, বি পাইছি, সি বি সি বি সি বি সি বি সি। আরে সুন্দর তো, একজন দিচ্ছে বি পরের জন দিচ্ছে সি, একজন দিচ্ছে বি পরের জন দিচ্ছে সি। আরে সেরা। কথা হচ্ছে কোনটা হবে বলো, কোনটা হবে? বি হবে নাকি সি হবে বলে ফেলো। আর চিন্তা করি কি হবে বলো। আচ্ছা, তো বি বেশি পাইছি। ওকে, বি সি মনে করো সমানুপাতিক পাইছি। এইটার অ্যান্সার হবে ভাইয়া, এটার অ্যান্সার হবে তোমার বি। মনে রাখবা অলওয়েজ, এটার অ্যান্সার কি হবে? বি। খেয়াল করো, সি হবে না এটার অ্যান্সার। তোমার দেখো এইটা একভাবেই জাজ করা যায়, কি হয় জানো? গ্র্যাভিটি যদি 0 হয় না, দেখো জি এর ভ্যালু যদি কখনো 0 হয়, জি এর ভ্যালু যদি কখনো 0 হয় না, তোমার টি স্কোয়ার কি হয়ে যাবে জানো? টি স্কোয়ার ইকুয়ালস টু ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু দেখো 0-র কাছাকাছি এসে দেখো ইনফাইনাইটে চলে যেতেছে। বুঝতে পারছি? জি এর কাছাকাছি এসে ইনফাইনাইটে চলে যাচ্ছে। তো সুন্দর মতো এইটাই হচ্ছে এটার গ্রাফ। লজিক্যালি মনে রাখতে পারবে, এইটা না। ওকে, এইটা না, এইটা হচ্ছে তোমার টি স্কোয়ার সমানুপাতিক, মনে করো যে টি স্কোয়ার সমানুপাতিক মাইনাস জি। এই যে দেখো এইটা এরকম যদি হইতো তখন তোমার হচ্ছে এই গ্রাফটা, এই যে দেখো আগের পেজে দেখা আসছি, এই যে এই গ্রাফটা টি স্কোয়ার সমানুপাতিক মাইনাস এল, দেখতে পাচ্ছি টি স্কোয়ার সমানুপাতিক মাইনাস এল যদি হতো তাহলে এই গ্রাফগুলো কিন্তু এই যে ভাইয়া একটু আগেই দেখাইছি, এখনই ভুল করছি, এগুলো করলে কিন্তু হবে না। ওকে, সো যদি এই সম্পর্ক হয় তখন হচ্ছে এটা, কিন্তু ইনভার্স যদি থাকে তখন এই গ্রাফ। এটা কি ইনভার্স গ্রাফ, অলওয়েজ খেয়াল রাখবা, ইনভার্স গ্রাফ। ওকে, এটা কিন্তু ইনভার্স গ্রাফ, এগুলো মনে রাখা লাগবে। ওকে ভাইয়া, এগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, বি, এখন কিন্তু বি পাচ্ছি ভাইয়া। মাইনাস জি হলে সি হতো। হ্যাঁ, এই যে ইসা জাহান নিতু আপু বলছে মাইনাস জি হলে সি হতো। এই যে আমি এখানে যেটা লিখছি টি স্কোয়ার সমানুপাতিক মাইনাস জি যদি হইতো তখন এটা। এই দুইটা গ্রাফ কিন্তু ভাই মিলানো যাবে না। এটা কি যোগাত্মক বিপরীত রাশির গ্রাফ, এটা কি সি নাম্বারটা কি যোগাত্মক বিপরীত রাশির গ্রাফ, বি নাম্বারটা কি গুণাত্মক বিপরীত রাশির গ্রাফ। ওকে, বা গুণাত্মক বিপরীত
বিপরীতের গ্রাফ, যেটাই বললো না কেন। ওকে, সি আর বি মিলানো যাবে না। যারা হচ্ছে ভাইয়া সি বলছো তারা কিন্তু এই যে গুলায় ফেলছো, এই দুইটা গুলায় ফেলছো। ওকে, এই জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই জন্য কিন্তু আমি প্র্যাকটিস করাচ্ছি। ওকে, এক্সামে কিন্তু দেখা হচ্ছে সূত্রগুলো জানবা, সূত্র অ্যাপ্লিকেশন থেকে গ্রাফ আসছে, এগুলো ভুল করে দিয়ে আসবে, এগুলো করলে কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সো এখন আসবো আমরা সরল দোলক রিলেটেড এমসিকিউ সলভ করলাম, ঠিক আছে, সবকিছু করলাম। এখন আসবো আমরা সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো কথা হচ্ছে এইটার সূত্রটা কি, ডিরেক্ট এই সূত্র, এটা হচ্ছে প্রুফটা তোমাদের বইয়ে আছে, প্রুফটা তোমাদের বইয়ে আছে। এইটার প্রুফ লাগবে না, এটার প্রুফ থেকে ঘুরানো পেঁচানো কোশ্চেন দেখি নাই, এটার থেকে ডিরেক্ট হচ্ছে এটা লিখে দিবা। ওকে, ডিরেক্ট হচ্ছে এটা, ডিরেক্ট হচ্ছে এটা। তো কথা হচ্ছে কোন স্থানের, আমি একটা বলি, জিটা হচ্ছে তোমার, এখানে জিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের, পৃথিবী পৃষ্ঠের জি বা অভিকর্ষ স্তর, আর জি প্রাইমটা হচ্ছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় তোমার জি প্রাইম। ওকে, সো কথা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে জি এর মান তুমি জানো 9.8, আর তোমার একটা মনে করো যে একটা হাইটে নিয়ে গেলে ওখানে মনে করো জি এর মান পাইছো 9.7, ঠিক আছে, 9.7 বা 9.75 পাইছো। তো ওখানে ওই হাইটটা কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। ওখানে মনে করো যে গ্র্যাভিটি, তো এখন কথা হচ্ছে গ্র্যাভিটির মান তো আমরা ওখানে গিয়ে বের করতে পারবো না, আমরা কিন্তু একটা কি জানি, টি সমানুপাতিক রুট ওভার বা 1/√g। সো কথা হচ্ছে এই জায়গায় রুট ওভার জি বাই জি প্রাইম, এটাকে কিন্তু আমরা মানে রুট ছাড়া টি প্রাইম বাই টি এটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। সুতরাং তুমি যদি ভূমি থেকে এইচ উচ্চতায় গেছো, ওখানে একটা কি নিয়ে গেছো, সরল দোলক নিয়ে গেছো, সরল দোলক নিয়ে নাড়ায় চাড়ায় দেখতেছো যে ভূপৃষ্ঠে সেটা দোলনকাল ছিল মনে করো 1 সেকেন্ড, উপরে নাড়ায় চাড়ায় নিয়ে দেখতেছো যে দোলনকাল পাইলা তুমি মনে করো 2 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড পাইছো, দোলনকাল মনে করো 2 সেকেন্ড পাইছো, বা 1 সেকেন্ড বেশি বা 1.5 সেকেন্ড পাইছো, মানে দোলনকাল চেঞ্জ হয়েছে। এই সূত্র ইউজ করে সুন্দর মতো তুমি হাইটের মানটা বের করে ফেলতে পারবা, হাইটের মানটা তুমি বের করে ফেলতে পারবা এই সূত্র ইউজ করে, ঠিক আছে। সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়, আচ্ছা, সো এটা হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় বা যে কোনো কিছুর উচ্চতা নির্ণয়, কত উচ্চতায় আছে এটা আমরা সরল দোলকের সাহায্যে বের করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় কিভাবে করব। আচ্ছা, তো সময় নির্ণয় এইটা বোঝানোর আগে আমি একটা জিনিস বুঝাই নিব, যেটার নাম হচ্ছে তোমার সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কি দোলক? সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। এইটা মোটামুটি তোমাদের সিলেবাসে 3 স্টার টপিক, ঠিক আছে, ইম্পর্টেন্ট 3 স্টার টপিক। এইটা এই জন্য স্লাইডে লিখাই নি, এটা হচ্ছে আমি নিজে পড়াবো, লিখায় পড়াবো, এই জন্য হচ্ছে আমি রাখছি সেকেন্ড দোলক। এটা তোমাদের সিলেবাসে 3 স্টার টপিক। সেকেন্ড দোলক কি? আচ্ছা, সেকেন্ড দোলক কি ভাইয়া? যে সরল দোলকের অর্ধ দোলনকাল, অর্ধ দোলনকাল 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড না, সরি কি বলতেছি, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল কত? 1 সেকেন্ড। আমি একটু ভুলে গেছে, লাল কালি দিয়ে লিখি 1 সেকেন্ড। যে দোলকের অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, মানে সেকেন্ড দোলকের অর্ধ দোলন পার হইতে 1 সেকেন্ড লাগবে, এন্ড পূর্ণ দোলন কমপ্লিট হইতে 2 সেকেন্ড লাগবে। কথা হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ড দোলক। কথা হচ্ছে সেকেন্ড দোলক হচ্ছে এটা, অলওয়েজ খেয়াল রাখবা। তোমার ঘড়ি আছে না, এই যে মনে করো যে ডিজিটাল ঘড়ি না, এই যে মনে করো অ্যানালগ ঘড়িগুলা যেগুলো মনে করো যে ঘুরে, ঠিক আছে। কথা হচ্ছে ওগুলার ভিতরে কি থাকে জানো? সেকেন্ড দোলক থাকে। বুঝতে পারছি, ওগুলা সেকেন্ড দোলক থাকে। ওগুলা মনে করো যে একবার পার হয়, মনে করো যে 2 সেকেন্ড পার হয়, একবার এইদিকে যায় 1 সেকেন্ড পার হয়, একবার এইদিকে যায় 2 সেকেন্ড পার হয়, একবার এইদিকে যায় 1 সেকেন্ড পার হয়। এভাবে কিন্তু মানে অ্যানালগ ঘড়ির মধ্যে কিন্তু তোমার সেকেন্ড দোলক থাকে। বুঝতে পারছি, অ্যানালগ ঘড়ি তোমার অর্ধ দোলনকাল কত? 1 সেকেন্ড, মানে 2 সেকেন্ড, কাইন্ড অফ এরকম। এখন কথা হচ্ছে সরল দোলকের এক্সামে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, অনেক কমন একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে সরল দোলকের ববের দৈর্ঘ্য কত? ভরের দৈর্ঘ্য লিখে ফেলেছি। আচ্ছা, সরল দোলকের ববের দৈর্ঘ্য কত? সরল দোলকের ববের দৈর্ঘ্য কত? এখন কথা হচ্ছে ভাইয়া
সরল দোলকের দোলনকাল কত 2 সেকেন্ড, দোলনকাল কত 2 সেকেন্ড। কথা হচ্ছে ববের দৈর্ঘ্য কত, এটা কিভাবে বের করব? ববের দৈর্ঘ্য বের করার ওয়ে হচ্ছে তোমার t = 2 পাই √L/g। কথা হচ্ছে এই ভ্যালুটা না, এই প্রশ্নটার অ্যান্সার অনেকে হচ্ছে মুখস্থ রাখে। আমি শিওর যে কমেন্টে 1-2 জন এটার পুরো মুখস্থ বলে দিতে পারবে, ঠিক আছে, মুখস্থ বলে দিতে পারবে। সো কথা হচ্ছে এটা কি, যদি স্কোয়ার করি t² = 4 পাই স্কোয়ার ইন্টু L/g। কথা হচ্ছে L = কত, L = পাইতেছো তুমি t²g ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। সো t স্কোয়ারের জায়গায় কি লিখবা, 2 স্কোয়ার লিখবা তুমি। t স্কোয়ারের জায়গায় কি লিখবা, 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। অ্যান্সার দেখো, অ্যান্সার বের করো, দেখো অ্যান্সার বের করতে পারো কিনা, দেখো তো অ্যান্সার বের করতে পারো কিনা। 2 স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। সো কথা হচ্ছে এটার অ্যান্সার কিন্তু মুখস্থ রাখতে হবে, এটার অ্যান্সার রাখতে হবে। কথা হচ্ছে যে কোনো সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে, যেখানে তোমার জি এর মান হচ্ছে 9.8, জি এর মান 9.8, ভূপৃষ্ঠে যদি কোনো সেকেন্ড দোলক বানাতে চাও, পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো সেকেন্ড দোলক বানাতে চাও যেখানে জি এর মান 9.8, সেখানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হবে 0.9929 মিটার। সো এইটা হওয়া লাগবে, বুঝতে পারছি। কোনো ভূপৃষ্ঠে, কোনো পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো সেকেন্ড দোলক বানাতে চাও যেটার দোলনকাল 2 সেকেন্ড, তাহলে সেটা তোমার কি 0.9929 মিটার হইতে হবে, সেটার মানে দৈর্ঘ্য বা ববের দৈর্ঘ্য, ঠিক আছে। তোমার রুমি আফরোজ বের করছে 0.999 না 0.9929 বা 0.993 বলতে পারবা, ওকে, 0.9939, ওকে। আচ্ছা, এখন আসি আমাদের সেকেন্ড দোলক বোঝা শেষ। আমি কি বলছি, সেকেন্ড দোলক কোথায় থাকে, ঘড়ির মধ্যে থাকে। আচ্ছা, তো কি হয় জানো, এই যে একটা দৈর্ঘ্য পাইলাম না, যে এত দৈর্ঘ্যের যদি কোনো দোলক বানাও তাহলে কি হয়, তোমার দোলকটার দোলনকাল কি হয় 2 সেকেন্ড হয়। এখন কি হয় জানো, শীতকাল যদি আসে না, শীতকালে ঠান্ডায় তুমি কি হয়, এটা কিন্তু মেটাল দিয়ে বানানো হয়, মানে ধাতু দিয়ে বানানো হয়। শীতকাল আসলে কি হয় জানো, তোমার সরল দোলকটার দৈর্ঘ্য ঠান্ডার কারণে এটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, কি হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে কি হয়, টি সমানুপাতিক √L জানো না তুমি, টি সমানুপাতিক √L জানো না, এল ছোট হলে কি হবে, দোলনকাল ছোট হয়ে যাবে, দোলনকাল ছোট হয়ে যাবে। সো কথা হচ্ছে তোমার যদি দোলনকাল ছোট হয় তাহলে মিনিংটা কি, দোলনকাল ছোট হওয়ার মিনিংটা কি, বা দোলনকাল কমে যাওয়ার মিনিংটা কি, তোমার দোলকটার পূর্ণ দোলন কমপ্লিট করতে কম সময় লাগতেছে, পূর্ণ দোলন কমপ্লিট করতে কম সময় লাগতেছে। তাহলে বলো তো ঘড়ি, কমেন্টে বলো যে টি কমে গেলে, টি কমে গেলে, টি কমে গেলে ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে? কি লিখতেছি, টি কমে গেলে ঘড়ি স্লো হবে না ফাস্ট হবে, স্লো হবে না ফাস্ট হবে, বলো। টি কমে গেলে ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে? টি যদি কমে যায়, পর্যায়কাল যদি কমে যায়, মানে সরল দোলকের পর্যায়কাল যদি কমে যায়, কোনো একটা ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে? কমেন্টে খুব দ্রুত জানো, দেখি কতটুকু পড়ছো। আচ্ছা, তো রুমি আফরোজ লিখে দিয়েছে আপু ফাস্ট হবে, ঠিক আছে। বাকিটা কি একমত যে পর্যায়কাল যদি কমে যায়, পর্যায়কাল যদি কমে যায় ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে? পর্যায়কাল কমে গেছে, সো ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে? খুব দ্রুত লেখো ফাস্ট। আবরার বিন আরাফাত দেখছে ফাস্ট হবে, তাড়াতাড়ি চলবে। আচ্ছা, ফাস্ট হবে। বাকিদের কি মতামত, বাকিদের কি মতামত যে ঘড়ি কি স্লো হবে নাকি ফাস্ট হবে? তোমার যদি টি কমে যায় শীতকালে, এটা কথা হচ্ছে কখন হয়, শীতকালে, ঠিক আছে, শীতকালে, শীতকালে, শীতকালে ঘড়ি স্লো হয় নাকি ফাস্ট হয়? এটা কিন্তু এমসিকিউতে আসে, শীতকালে ঘড়ি স্লো হয় নাকি ফাস্ট হয়, ঠিক আছে। কোন চ্যাপ্টার থেকে আসে এটা খুঁজেও পাওয়া যায় না, মানুষজন তাপের চ্যাপ্টারে খোঁজা শুরু করে যে শীতকালে একটা ঘড়ি স্লো হবে নাকি ফাস্ট হবে, বলো স্লো হবে নাকি ফাস্ট হবে? স্লো। তো কথা হচ্ছে সাজ্জাদ হোসেন প্রামাণিক ভাই লিখছে স্লো, এটা একটা স্লো পাইছি। আচ্ছা, স্লো ফাস্ট দুইটাই পাইছি, এটার অ্যান্সার হবে ফাস্ট হবে, ওকে, এটার অ্যান্সার হবে ফাস্ট হবে। কেন ফাস্ট হবে শুনো, পর্যায়কাল ছোট হয়ে যাওয়া মানে কি জানো, কম সময়ে একটা ঘড়ি, খেয়াল করো জিনিসটা বোঝার চেষ্টা করো, কম সময়ে একটা ঘড়ির পূর্ণ দোলন সম্পন্ন হইতেছে, মানে কম সময়ে
খুবই কম সময়ের মধ্যে 1 সেকেন্ডেরও কম সময় সেটার 1 সেকেন্ড হয়ে যাচ্ছে, 2 সেকেন্ডের কম সময় সেটা 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। ওকে, 2 সেকেন্ডের কম সময়ে কি সেটা 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। মানে বাস্তবে রিয়েল লাইফে মনে করো যে 10 মিনিট পার হয়েছে, রিয়েল লাইফে কি মনে করো রিয়েল লাইফে 10 মিনিট পার হয়েছে, কিন্তু ঘড়িতে দেখাবে 11 মিনিট পার হয়ে গেছে। বুঝতে পারছি? দোলনকাল বেশি হয়ে যাওয়া মানে কি সময়টা দ্রুত পাস হবে ঘড়ির মধ্যে। দোলনকাল পাস হওয়া মানে কি ঘড়িটা খুব দ্রুত, দেখো তোমার দোলনকাল ফার্স্ট হওয়া মানে কি ঘড়িটা দ্রুত, মানে দোলকটা দ্রুত দুলতেছে না, দ্রুত দুলতেছে মানে কি তার মধ্যে টাইম খুব দ্রুত পাস হবে। টাইম কি খুব দ্রুত পাস হবে। দোলনকাল কমে যাওয়া মানে কি ঘড়ি ফাস্ট হওয়া। বুঝতে পারছি? দোলনকাল কমে যাওয়া মানে ঘড়ি স্লো হওয়া না, ঘড়ি উল্টা ফাস্ট হবে। বুঝতে পারছি? তো শীতকালে কি হয় ঘড়ি ফাস্ট হয়। ঠিক আছে, যারা যারা ফাস্ট লিখছো তাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, উইন্টারে টাইম তাড়াতাড়ি যায়। আচ্ছা ঠিক আছে, উইন্টারে টাইম তাড়াতাড়ি যায়। উইন্টারে অ্যাকচুয়ালি টাইম তাড়াতাড়ি যায় না, ঘড়ি তাড়াতাড়ি যায়, টাইম ঠিক মতোই যায়। কথা হচ্ছে ঘড়ি তাড়াতাড়ি যায়। আচ্ছা, তো এখন কিন্তু এটা কিন্তু বুঝতে পারছি। আর গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে এল বড় হয়ে যায়, টিও বড় হয়ে যায়। কথা হচ্ছে ঘড়ি কি হয় শীতকালে ফাস্টে যায়, গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে টি বড় হয়, টি বড়, ঘড়ি স্লো। চিন্তা করো গ্রীষ্মকালে কি হবে, পর্যায়কাল বেশি, মানে ঘড়ির মধ্যে যে সরল দোলক আছে এটা আস্তে আস্তে দুলবে। মনে করো দোলনকাল 2 সেকেন্ড থাকার কথা ছিল, দোলনকাল হয়ে গেছে 2.5 সেকেন্ড। এত বেশি হয় না, ডিফারেন্স খুবই ছোট হয়। মনে করো যে 2.01 সেকেন্ড হয়ে যায়। আমি তাও মানে বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম 2 থেকে মনে করো 2.1 সেকেন্ড হয়ে যায়। আচ্ছা, কথার কথা 2.1 সেকেন্ড হয়ে যায়, মানে 2 সেকেন্ডে পার হওয়ার কথা ছিল, আস্তে আস্তে পার হবে। মানে ঘড়ির মধ্যে সময়টা আস্তে আস্তে অতিবাহিত হবে। ঘড়ির মধ্যে রিয়েল লাইফে দেখবা যে 1 ঘন্টা পার হয়ে গেছে, ঘড়ির মধ্যে দেখবা যে 55 মিনিট পার হয়েছে, এরকম দেখাইছে। বুঝতে পারছি? কথা হচ্ছে ব্যাটারি মানে ঘড়ি নষ্ট হয় নাই, ঘড়ির মানে ব্যাটারি যায় নাই, বাট কথা হচ্ছে ঘড়ির পুরাতন আমলে এগুলো হয়তো মানে রিয়েল লাইফ মানে আমাদের যে বর্তমান সময়ে যে ঘড়িগুলো ওগুলার মানে এমন সব মেটাল দিয়ে সরল দোলকটা তৈরি করা হয় যাতে তাপের সাথে যে এই যে এলটা খুব বেশি বড় বা ছোট না হয়। বুঝতে পারছি? পুরাতন আমলে এগুলো বেশি হইতো। স্টিল শীতকালে মনে করো যে শীত প্রধান দেশ যেগুলো মনে করো স্নো পড়ে, ঠিক আছে, একদম বরফ জমে যায়, ওইসব দেশে দেখা যায় যে ঘড়ি কি হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে। একদিনেই দেখা যায় যে প্রায় 5-10 মিনিট ফাস্ট হয়ে গেছে একটা ঘড়ি। বুঝতে পারছি? একদিনে মানে অনেক উন্নত মানের মেটাল দিয়ে তোমার সরল দোলক বাড়াইছে, বা স্টিল দেখা যায় ঘড়ি অনেক বেশি ফাস্ট হয়ে যায়। যেসব দেশে বরফ পড়ে স্পেশালি সেসব দেশে এরকম হয়, আমরা কিন্তু সেটা দেখতে পাই না। বুঝতে পারছি? আচ্ছা, সো এটাই হচ্ছে সেটার মিনিং। তো কথা হচ্ছে সবাই কি বুঝতে পারছি এই কনসেপ্টটা? এটা বুঝে গেছি আশা করি সবাই। আচ্ছা, তাহলে নেক্সট আমরা একটা সূত্র পড়বো। এই সূত্রটা একদম মুখস্থ করে রাখতে হবে। এই সূত্র থেকে প্রচুর সৃজনশীল আসবে, প্রচুর এমসিকিউ আসবে। তোমার কথা হচ্ছে দিনে যদি n সেকেন্ড ধীরে চলে, ধীরে কখন চলে? গ্রীষ্মকালে দিনে যদি n সেকেন্ড ধীরে চলে, আমি গ্রীষ্মকাল লিখে দিই, গ্রীষ্ম শীতকাল এরকম কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে গ্রীষ্মকালে বা গরমের দিনে, আর নিচেরটা হচ্ছে শীতকালে গ্রীষ্মকালে যদি n সেকেন্ড ধীরে চলে তাহলে দোলনকাল কত? দিনে, এখানে কিন্তু দিনে, দেখো দিনে লিখছি, ঠিক আছে। দিনে লেখার কারণে একদিনে কত সেকেন্ড? একদিনে 86,400 সেকেন্ড। ঠিক আছে, এক্সামে কোশ্চেন করে, ঠিক আছে, এক্সামে কোশ্চেন করে অনেক সময় যে ঘন্টায় n সেকেন্ড বা ঘন্টায় x সেকেন্ড ধীরে চললে দোলনকাল, তখন এই সূত্রে এখানে যেহেতু দিন বলছে সুতরাং 86,400 সেকেন্ড লিখছি। তোমাকে যদি ঘন্টায় 1 সেকেন্ড ধীরে চলে লেখে 86,400 জায়গায় কত লিখবা? 1 ঘন্টায় কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তখন এই সূত্র হয়ে যাবে তোমার, দেখো 2 × 3600 ডিভাইডেড বাই 3600 - x এত সেকেন্ড, 3600 - x এত সেকেন্ড। ঠিক আছে, এই সূত্র কি হয়ে যাবে? 2 × 3600 ডিভাইডেড বাই 3600 - x। এই সূত্র কিভাবে আসছে তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, ওইভাবে এত পড়াতে গেলে আজকে ক্লাস আর শেষ হবে না। কথা হচ্ছে এই সূত্র দেখে বইটা পড়বা, ঠিক আছে, বইটা পড়লে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি সরল দোলক ইউজ করে যে কিভাবে এই সূত্রটা আসছে, অনেক ইজি একটা প্রুফ। ঠিক আছে, কথা হচ্ছে গিয়ে এই সূত্রটা খুবই মানে শর্টকাট প্রিপারেশন না হইতে গেলে কথা হচ্ছে এটা মনে রাখবা। কথা হচ্ছে এটা তো বুঝতে পারছো যে তোমার
ঘড়ি যদি ধীরে চলে তাহলে কি দোলনকাল বড় হয়, ঘড়ি ধীরে চললে দোলনকাল বড় হয়। এজন্য নিচে দেখো মাইনাস, নিচের সংখ্যাটা ছোট মানে কি পুরো সংখ্যাটা আলটিমেটলি বড়, বুঝতে পারছি। আর তোমার শীতকালে যদি n সেকেন্ড ধীরে চলে তাহলে হচ্ছে তোমার এই সূত্র, দিনে n সেকেন্ড যদি ধীরে চলে, বুঝতে পারছি। আচ্ছা, তো বলছে এইচএসসি এক্সামে তাহলে অল্প সময় পাবো। আচ্ছা তো বলছে যে তোমার শীতকাল এইচএসসি এক্সাম ডিসেম্বরে হবে, শীতকালে হবে নাকি, শীতকালে কম সময় পাবা। আচ্ছা না, ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে, ভ্যালিড পয়েন্ট। এইচএসসি এক্সাম এর জন্য গ্রীষ্মকালে না হয়, এপ্রিল মের দিকে না হয়, ভ্যালিড পয়েন্ট। সো কথা হচ্ছে গিয়ে শীতকালে হচ্ছে তোমরা কম সময় পাবা। আচ্ছা, ভালো কথা। কথা হচ্ছে এই সূত্র দুইটা বুঝছি, এই সূত্র দুইটা কিন্তু একদম মাথায় রাখতে হবে, কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, বুঝছো, যে একটা জায়গায় দেখতে একটা ঘড়ি তোমার দিনে 10 সেকেন্ড কম দিচ্ছে, 10 সেকেন্ড কম দিচ্ছে, ঠিক আছে, বা 10 সেকেন্ড স্লো চলতেছে, তাহলে ওই ঘড়ির মানে সরল দোলকের দোলনকাল কত। তখন কিন্তু যদি এইভাবে ঐকিক নিয়মে করতে চাও তাহলে কিন্তু হবে না, পুরো একদম এই সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করে দিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি আমরা কিসে আসবো, সৃজনশীল। কোন সালে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 2019-এ, ঠিক আছে, লাস্ট এইচএসসি। তোমাদের আগের বারের এইচএসসিতে এই কোশ্চেনটা আসছে। তো কথা হচ্ছে এখানে ক খ লাগবে না, মানে ক লাগবে আমাদের, ক হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে পড়বো, শিশিরাঙ্ক আমরা পরের চ্যাপ্টারে পড়বো, ওইখানে আমরা দেখবো। অ্যান্ড এইটাও তোমাদের হচ্ছে তোমার 7 নাম্বার চ্যাপ্টারে আছে, এই খ নাম্বার লাগবে না, খ নাম্বার কি লাগবে না, গ ঘ সলভ করি আমরা। কথা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ বিশিষ্ট কোনো স্থানে, ঠিক আছে, তো আবির আছে, আমাদের আবির আছে, ঠিক আছে। আবির নামের কেউ ক্লাস করতেছে, ক্লাস করলে জানাও দেখি আবির আছে নাকি। তো কথা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ বিশিষ্ট কোনো স্থানে আবির একটি খনির গভীরে ও একটি পাহাড়ের চূড়ায়, ঠিক আছে, একটা খনির গভীরে গেছে আবার একটা পাহাড়ের চূড়ায় গেছে, মানে কি, মানে তার কোনো কাজ নাই, সে খালি এইসব এক্সপেরিমেন্ট করে নাকি। তো এক খনির গভীরে গেছে আবার পাহাড়ের চূড়ায়, সরল দোলক নিয়ে দেখলো উভয় স্থানে ঘড়িটি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে, মানে দুই স্থানে ঘড়ি 30 সেকেন্ড ধীরে চলে, মানে গভীরে গেছে, খনির গভীরে গেছে এবং পাহাড়ের চূড়ায় গেছে, দুই স্থানেই 30 সেকেন্ড ধীরে চলতেছে। আবিরের বন্ধু জিসান বলল তথ্যাবলী হতে পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব। আমরা কি সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় সূত্র পড়ছি? অবশ্যই পড়ছি। কথা হচ্ছে খনির গভীরে দোলকটির দোলনকাল নির্ণয় করো। কথা হচ্ছে খনির গভীরে দোলকটির দোলনকাল নির্ণয় করো। কথা হচ্ছে এটা কিন্তু একটা সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল কত থাকে? 2 সেকেন্ড থাকে। দৈর্ঘ্য কত থাকে? 0.9929 মিটার। পড়াইছি এটা 0.9929 মিটার, এটা কিন্তু পড়াইছি। তো বলছে তোমার দোলকটির দোলনকাল নির্ণয় করো। দেখো এটা কি বলছে, সূত্রটা বলি। নিচে গেছে ঘন্টায় দোলকটি কত সেকেন্ড ধীরে চলে? ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। আমরা ঘন্টায় যদি 30 সেকেন্ড ধীরে চলে সেটা সূত্র কি পড়ছি? ঘন্টায় যদি একটা দোলক 30 সেকেন্ড ধীরে চলে সেটা সূত্র কি পড়ছি? এই যে দেখো, ঘন্টায় ধীরে চলে। দেখো আমি সৃজনশীল লেখার আগে আমি লাল কালি দিয়ে লিখে রাখছি, ঘন্টায় যদি ধীরে চলে দোলনকালের সূত্র কি? এই যে এটা 2 × 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস এক্স। 2 × 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস এক্স, এটা অ্যাপ্লাই করবা। 2 × 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস এক্স। সূত্র মানে এক্স এর জায়গায় কত বসাবো? 30 সেকেন্ড। এক্স এর জায়গায় কত বসাবো? 30 সেকেন্ড। অ্যান্সার কত আসে দেখো, সেকেন্ড দোলকের দোলনকাল কত হয়ে যাবে? 2 × 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস 30 সমান সমান 2.017। দেখো দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে সামান্য বেড়ে গেছে, 2 সেকেন্ড থেকে কি সামান্য বেড়ে গেছে। ওকে, সো পাহাড়ের উপরে বা খনির গভীরে যে দোলকটা পাইছি সেই দোলকটার দোলনকাল কত? 2.017 সেকেন্ড। 2.017 সেকেন্ড। এখন আমরা কি করব? এখন আমরা ঘ নাম্বার পড়ব, ঘ নাম্বার সলভ করব। ঘ নাম্বারে কি বলছে? জিসানের উক্তিটি মানে সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। ঠিক আছে, জিসানের উক্তিটি সঠিকতা বা কতটুকু সঠিক সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। মানে জিসান বলছে যে, জিসান কি বলছে? যে পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব। পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব কিভাবে? এই যে সেকেন্ড দোলকের দোলনকাল যে পরিবর্তন হয়েছে এর মাধ্যমে পাহাড়ের উচ্চতা নির্ণয় সম্ভব। তো পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য কোন ইকুয়েশন ইউজ করছিলাম আমরা? এই ইকুয়েশনটা।
কথা হচ্ছে এখানে যেহেতু গাণিতিকভাবে প্রুফ করতে বলছে, আমরা কি করব, সুন্দর মতো যে এই কোয়েশনটা প্রুফ করব। ঘ নাম্বারে সিম্পলি এই কোয়েশনটা প্রুফ জানতে চাইছে, বুঝতে পারছো? বড় কোশ্চেনে তো জাস্ট এই সূত্রটা লিখে দিলে হবে না, সূত্রটা লিখে দিলে ফুল মার্কস পাবে না, সূত্রটা প্রুফ করে আসতে হবে। ওকে, সো সূত্রটা প্রুফ কিভাবে করবা বলো তো? আমাদের হাইট বের করতে হবে। বলো তো আমরা কি জানি, টি সমানুপাতিক 1/√g, এইটুকু তো আমরা জানি, তাই না? তার মানে t/t প্রাইম সমান সমান কি √g প্রাইম বাই জি, এই সূত্র কিন্তু আমরা জানি। এখন আবার বলো তো আমরা জি এর সূত্র কি জানি, জি সমান সমান কি gm/r²। ওকে, সো ভূপৃষ্ঠে তোমার কত, জি এর মান কত, gm/r²। তোমার যখন পাহাড়, এই উচ্চতার একটা পাহাড়, এই উচ্চতার যখন একটা পাহাড়ে নিয়ে যাবা, জি প্লাস এইচ সমান মানে জি প্লাস এইচ না তো সরি জি প্রাইম সমান কি লিখবা, gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কয়ার, gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কয়ার। সো কথা হচ্ছে এখানে তাহলে আমরা কি লিখবো বলো তো? এখানে তাহলে আমরা কি লিখবো? সো কথা হচ্ছে জি এর জায়গায়, জি প্রাইমের জায়গায় আমরা কি লিখবো দেখো তো, t/t প্রাইম সমান সমান কি লিখবো, √, দেখো জি প্রাইম gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার কি gm ডিভাইডেড বাই r², gm/r²। ওকে, সো এখানে gm কাটা, সো আচ্ছা ঠিক আছে, gm কাটা, আর কোথায় লেখা যায়, গ নাম্বারটা আমি মুছে দিলাম। ওকে, গ নাম্বারটা মুছে দিলাম, গ নাম্বারটা আশা করি সবাই তুলে ফেলছো, গ নাম্বারটা আমি মুছে দিলাম। ওকে, গ নাম্বারটা আমি মুছে দিলাম, আশা করি সবাই তুলে ফেলছো। সো কথা হচ্ছে ওইটুকুর পর আমি এখানে চলে আসলাম। আচ্ছা, সো কথা হচ্ছে t/t প্রাইম সমান সমান কি লেখা যায় দেখো তো, √r² ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার। সুন্দর মতো দেখো রুটটা উঠে যায়, সুতরাং t/t প্রাইম সমান সমান কি r ডিভাইডেড বাই r প্লাস এইচ। টার্গেট কি আমাদের এইচ বের করা, সো r প্লাস এইচ সমান সমান কি লেখা যায়, r প্লাস এইচ সমান সমান লেখা যায় r ইন্টু টি প্রাইম বাই টি, সুতরাং এইচ ইকুয়ালস টু r ইন্টু টি প্রাইম বাই টি মাইনাস আর। আমাদের কিন্তু ওই সূত্র প্রুভড হয়ে গেল, ওই সূত্র কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, এইভাবেই হচ্ছে আমরা প্রুফ করতে পারবো। ওকে, এভাবে কিন্তু আমরা প্রুফ করতে পারবো যে গাণিতিকভাবে, দেখো গাণিতিকভাবে আমরা দেখাইলাম যে এইচ, পাহাড়টার উচ্চতা এইচ কিন্তু আমাদের বের হয়ে গেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে হবে। ওকে, সো প্রমাণ জানা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রমাণটা হচ্ছে আমাদের জানতে হবে। বুঝতে পারছি, প্রমাণটা আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে কমেন্টে দেখতেছি যে রুমিয়া প্রজাপতি লিখে ফেলতেছে, অ্যান্সারও শুদ্ধ বের করে ফেলছে। ওকে, এখানে টি প্রাইম আর টি এর মান বসে সুন্দর মতো তুমি পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছি। এখন তাহলে আমরা মোটামুটি আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার শেষ। পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার আমাদের এই পর্যন্তই। স্প্রিং এর কিছু জিনিসপাতি আছে তোমার, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে যখন প্র্যাকটিস করব তখন আমরা দেখব স্প্রিং এর অনুক্রমিক সমান্তরাল যে সংযোগ, তখন হচ্ছে কিভাবে কি চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমরা কোথায় দেখব, এই জিনিসগুলো কিন্তু আমরা পরের ক্লাসে দেখব, যখন আমরা মানে আরো ম্যাক্সিমাম লেভেলে প্র্যাকটিস করব। এই যে দেখো এই যে জিনিসগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাল্লাহ। ওকে, মানে চ্যাপ্টারের লাস্টে যে এক্সটেনশন ওইখানে দেখবো আমরা। আজকে আমরা কি শুরু করে দিব, এটা কিন্তু আগে পরে নেক্সট ক্লাসে প্র্যাকটিসে থাকবে। আমি কিন্তু বলে দিচ্ছি যে এটা কেন বলতেছি নেক্সট ক্লাস, কারণ নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা এখন স্টার্ট করব, এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে ফুল ফার্স্ট পেপার সিলেবাসের উপর তোমাদের কি থাকবে, প্র্যাকটিস থাকবে। ফুল ফার্স্ট পেপার সিলেবাসের উপর আমি প্র্যাকটিস করাবো, কিছু সৃজনশীল, কিছু এমসিকিউ, সিলেক্টেড কিছু সৃজনশীল এমসিকিউ কিন্তু আমি প্র্যাকটিস করাবো। সো ওইটার জন্য থাকছে এটা এই টপিক। সো নেক্সট আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আমাদের ফার্স্ট পেপার লাস্ট চ্যাপ্টার অ্যান্ড মোস্ট ইজি চ্যাপ্টারও বলা যায়। কথা হচ্ছে গ্যাসের সূত্রাবলী, ঠিক আছে, গ্যাসের সূত্রাবলী। সো কথা হচ্ছে আমাদের গ্যাসের কি আদর্শ গ্যাস, এটা শুধুমাত্র গ্যাস লিখলে হবে না, আদর্শ গ্যাসের সূত্র, কারণ এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র আলটিমেটলি আদর্শ গ্যাস মেনে চলে। তোমরা যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়ছো তারা সবাই জানো যে এই যে বয়েলের সূত্র, চার্লস সূত্র, চাপিয়ের সূত্র, এগুলো আদর্শ গ্যাস মানে, এগুলো কিন্তু বাস্তব গ্যাস মানে না। কেন? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। সো বয়েলের সূত্রটা কি, এই সূত্র স্থির তাপমাত্রায় থাকলে আয়তন ও চাপের মধ্যে কি সম্পর্ক নির্দেশ করে, তাপমাত্রা স্থির,
বয়েল, বয়েল মানে কি, এই যে বয়েলড এগ খাও না, এটা কিভাবে মনে রাখবা, বয়েলড এগ খাও না মানে কি সিদ্ধ ডিম খাও, ঠিক আছে। সো বয়েল মানে কি তাপমাত্রা, সো কথা হচ্ছে ওইভাবে মনে রাখতে পারবো যে বয়েল মানে কি তাপমাত্রা স্থির। ওকে, কথা হচ্ছে চার্লস, চার্লস মানে কি যে চা দিয়ে শুরু, চা মানে কি চাপ স্থির। ওকে, এভাবে মনে রাখতে পারো। দেন তোমার চাপীয় সূত্র, এটাকে বলা হয়েছে চাপীয় সূত্র, বাট কেমিস্ট্রি তোমরা যারা পড়ছো আবার বলতেছি, এই চাপীয় সূত্রের নাম কিন্তু তোমরা জানো। চাপীয় সূত্র, এই সূত্রের নাম কি গে-লুসেকের সূত্র। ফিজিক্স বইতে তোমার জাস্ট চাপীয় সূত্র লেখা, কথা হচ্ছে এটা কি গে-লুসেকের সূত্র, গে-লুসেকের সূত্র, গে-লুসেকের সূত্র। চাপীয় সূত্রে কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন? গে-লুসেক আবিষ্কার করছেন। তো কথা হচ্ছে গে-লুসেকের সূত্র কি, এই তাপমাত্রায় কোনটা স্থির, আয়তন স্থির থাকলে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ওকে, আয়তন ও তাপমাত্রা, চাপ ও তাপমাত্রা, আশা করি বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা কি করব, এই যে বয়েলের সূত্রের একটু ডেসক্রিপশন পড়বো। সো দেখো, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আবরার বিন আরাফাত ভাই জিজ্ঞেস করছে উপরে না গিয়ে গভীরে গেলে প্রশ্নে কি কি পরিবর্তন হবে। আচ্ছা, সো ভাইয়া হচ্ছে এই যে লাস্ট চ্যাপ্টারের এমসিকিউটা মানে রিটেনের ঘ নাম্বারটার কথা জিজ্ঞেস করছিলা, ভাইয়া তুমি উপরে যাও আর নিচে যাও গ্র্যাভিটির মান কমবে, বুঝতে পারছি, উপরে যাও নিচে যাও গ্র্যাভিটির মান কিন্তু কমবে। কেন? কথা হচ্ছে তুমি যখন, এটা একটু ভালো কোশ্চেন করছো, তোমাদের কিন্তু মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার পড়াই নাই। আমি একটু হোয়াইট স্ক্রিনে চলে যাই, ব্ল্যাক স্ক্রিনে চলে যাই। আচ্ছা আচ্ছা, দেখো পৃথিবীর পৃষ্ঠে যখন তুমি উপরে যাবা তখন তোমার কিন্তু মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার পড়ো নাই স্টিল, এই জন্য আমি দেখা দিতে চাই না এই বিষয়টা, বাট ভাই কোশ্চেন করছে আমি একটু বুঝাচ্ছি। তুমি যখন ভূপৃষ্ঠের উপরে যাবা তখন তোমার গ্র্যাভিটির মান এইভাবে চেঞ্জ হবে, gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। ওকে, তোমাদের সিলেবাসের বাইরে, এখান থেকে কোশ্চেন আসবে না, আমি তাও বোঝানোর জন্য বলে যাচ্ছি, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না। ভূপৃষ্ঠের উপরে যত এইচ উচ্চতা যাবে জি এর মান এভাবে চেঞ্জ হবে, কিন্তু তোমরা যদি ভূপৃষ্ঠের নিচে যাও তখন এই সূত্র অ্যাপ্লাই হবে না, এই সূত্র অ্যাপ্লাই হবে না। দেখো এই সূত্র অ্যাপ্লাই হবেই না, এই সূত্র হবে না মানে হবেই না, ঠিক আছে। খেয়াল করো কেন, তুমি যখন ভূপৃষ্ঠের নিচে নামতেছো তোমার দেখো, তুমি মনে করো এই পয়েন্টে আসো, তোমার পৃথিবীর কতটুকু জায়গা তোমাকে আকর্ষণ করবে জানো? মাত্র এতটুকু জায়গা আকর্ষণ করবে। সো পুরা পৃথিবীর ভর যদি তোমার এম হয়, এই জায়গাটুকুর ভর তো তোমার এম না, সুতরাং তুমি যেখানে এম বসায় দিচ্ছ, এম বসায় দিলে তো কিন্তু হবে না। কথা হচ্ছে জি এর আরেকটা সূত্র আছে, জি এর আরেকটা সূত্র কি, এটা অনেকেই জানো হয়তো বা, তোমার 4/3 পাই আর রো জি, ঠিক আছে। সো তুমি যদি পৃথিবীর ভিতরে যাও, পৃথিবীর গভীরে যেতে চাও, তখন এই সূত্রের মাধ্যমে তোমার জি এর মান চেঞ্জ হবে, খেয়াল করো। তো এটা কি 4/3 পাই আর মাইনাস এইচ রো জি, মানে তুমি যদি ভূপৃষ্ঠের এইচ মিটার গভীরে যাইতে থাকো তখন তোমার জি এর মান এটা হচ্ছে এই অনুসারে চেঞ্জ হবে। খেয়াল রাখবা, এটা কি এইচ উচ্চতায় এই সূত্র, এইচ গভীরতায় এই সূত্র, গভীরতার ক্ষেত্রে এই সূত্র, বুঝতে পারছি? তুলে রাখতে পারো চাইলে, আমি আর এলাবোরেট করবো না কারণ এগুলো তোমাদের সিলেবাসে নাই, এগুলো শর্ট সিলেবাসে নাই তোমাদের, তাও আমি দেখে রাখতেছি। ওকে ওকে, সো আশা করি মনে থাকবে সবাই, ঠিক আছে। ভাইয়া কোশ্চেন করছো, সো আচ্ছা এটা আশা করি খেয়াল থাকবে। ভাইয়া একটা কোশ্চেন আছে সি নিয়ে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, অসুবিধা নেই, কোশ্চেন করতে পারো। কথা হচ্ছে কি ভাইয়া, আপাতত এই চ্যাপ্টারটা আগাই আমরা, নাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। তোমার যদি ভাইয়া কোশ্চেন থাকে তুমি আমাকে পার্সোনালি নক দিও বা গ্রুপে পোস্ট করো, আমি ওটার অ্যান্সার দিব। ওকে, কথা হচ্ছে গিয়ে ভাইয়া আমরা চ্যাপ্টারটা আগাই, আশা করি বুঝতে পারছি সবাই। এখন আসি আমরা আবার টপিকে ফিরে আসি। সো কথা হচ্ছে নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা স্থির, বয়লের চাপে কি তাপমাত্রা স্থির থাকলে, ওকে তাপমাত্রা স্থির থাকতে হবে, আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে বয়লের মেইন সূত্র। ওকে, সো কথা হচ্ছে তুমি এখানে সমানুপাতিকটাকে তোলার জন্য কি আনতে পারো, একটা ধ্রুবক আনতে পারো, ভি ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু 1/p। সো কথা হচ্ছে পিভি সমান ধ্রুবক, এটাই পিভি সমান কি ধ্রুবক, সরি এই অনুসারে মনে রাখতে পারো। সো এই তিনটা জিনিস মনে রাখবা, মেইন কথা হচ্ছে ভি সমানুপাতিক 1/p। ওকে, নেক্সট হচ্ছে গ্রাফ। ওকে, গ্রাফের উপরে কোনো কথা নাই, গ্রাফিক্যাল এমসিকিউ আসলে প্যারা খাবা, আমি বলে দিচ্ছি যে এমসিকিউতে গ্রাফ আসা মানেই প্যারা খাওয়া, ঠিক আছে। সুতরাং গ্রাফ জিনিসগুলো খুব মনে রাখতে হবে, গ্রাফ তারাই ভালো পারবে যারা ম্যাথে ভালো। ওকে, সো কথা হচ্ছে
ভালো মতো মনে রাখতে হবে। কথা হচ্ছে নাইলে গ্রাফ মুখস্থ করা লাগবে, সোজা কথা এটা। ওকে, মুখস্থ করা কখনোই সমর্থনযোগ্য না, কারণ হচ্ছে তোমার এই কয়টা জিনিস, বইয়ের কয়টা জিনিস তুমি মুখস্থ করলে, এর বাইরে থেকে মনে করো কোনো একটা গ্রাফ দিল, তাহলে কিন্তু পারবা না। কথা হচ্ছে গ্রাফিক্যাল যে জিনিসগুলো ওগুলো খুব সুন্দর মতো বুঝতে হবে। আমি কিন্তু আজকের ক্লাস, গত ক্লাসেও কিন্তু আমি একটু বুঝে আসছি যে তোমার কখন গ্রাফের সম্পর্ক কীরকম হয়, এই জিনিসগুলো কিন্তু আমি বুঝে আসছি। ওকে, তো কথা হচ্ছে কি, এই যে দেখো গ্রাফগুলো এখানে আছে, নির্দিষ্ট ভরের আয়তন আর চাপ এরকম কিছু গ্রাফের সম্পর্ক দেখাইছে। সো দেখো প্রথম গ্রাফটায় আসি। প্রথম গ্রাফটায় কি, পি আর ভি এর মধ্যে সম্পর্ক, পি আর ভি এর মধ্যে সম্পর্ক। দেখো তো আমরা কি দেখে আসছি, পি সমানুপাতিক 1/v অথবা বা ভি সমানুপাতিক 1/p, আমরা এটা জানি না। ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা কিন্তু একদম জাস্ট আগের চ্যাপ্টারে এরকম একটা এমসিকিউ করে আসছি, ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে কোন গ্রাফ, এই গ্রাফ। অনেকে বলছিল এরকম গ্রাফ হবে, ঠিক আছে, অনেকে বলছিল যে ভুল, এই গ্রাফটা হবে, অনেকে এমসিকিউ এইটা দাগে আসছিল, এটা কিন্তু হবে না। ওকে, এই গ্রাফটা হবে, ঠিক আছে, ইনফাইনাইটে চলে যায়, দেখছো ইনফাইনাইটে চলে যাবে, এই গ্রাফটা কিন্তু কারেক্ট হবে। ওকে, নেক্সট কি, 1/v আর পি এর গ্রাফ। ওকে, 1/v আর পি এর গ্রাফ। সো পি সমানুপাতিক কিন্তু 1/v, ঠিক আছে, পি সমানুপাতিক 1/v, বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে 1/v আর পি এর গ্রাফ আঁকলে সমানুপাতিক গ্রাফ হবে, এটাকে বলে সমানুপাতিক গ্রাফ। সমানুপাতিক গ্রাফ এরকম, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক গ্রাফ। ওকে, আর এইটা কি, পিভি আর পি এর গ্রাফ, ঠিক আছে। সো কথা কি, এই জায়গায় দেখো পিভি হচ্ছে ধ্রুবক, পিভি কি, কনস্ট্যান্ট, পিভি হচ্ছে কনস্ট্যান্ট, মানে পিভি এর মান চেঞ্জ হবেই না, পিভি কি, কনস্ট্যান্ট, ঠিক আছে, পিভি এর মান কি, কনস্ট্যান্ট। সো কথা হচ্ছে পিভি এর মান দেখো, পিভি সমানুপাতিক ভি আর পিভি সমানুপাতিক পি সবগুলোর ক্ষেত্রে কনস্ট্যান্ট। সো এই গ্রাফটাকে কি বলে, কনস্ট্যান্টের গ্রাফ। এক ভাই কিন্তু কমেন্টে বলছিলা যে কনস্ট্যান্টের গ্রাফ এরকম, ঠিক আছে, কনস্ট্যান্টের গ্রাফ এরকম, বুঝতে পারছি। সো এটা কি, ব্যস্তানুপাতিকের গ্রাফ, সমানুপাতিকের গ্রাফ, আর দেখো কনস্ট্যান্টের গ্রাফ। আশা করি সবার মনে থাকবে। ওকে, নেট প্রবলেমের জন্য লেটে জয়েন হইলাম ভাই, আচ্ছা অসুবিধা নেই, ক্লাস করো আমাদের, নতুন চ্যাপ্টার মাত্র শুরু করলাম, 10 নম্বর চ্যাপ্টার। দেন আসো বয়েলের সূত্র গেল, এখন আসো আমরা এমসিকিউ সলভ করবো। আচ্ছা আসো। সো নির্দিষ্ট স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য, বলো কোন লেখচিত্র প্রযোজ্য, এ বি সি হবে নাকি ডি হবে, এ বি সি হবে নাকি ডি হবে? নির্দিষ্ট ভরের জন্য, আচ্ছা এখানে কিন্তু এটা কিন্তু রো বলা হয়েছে, বুঝতে পারছো, এটা কিন্তু রো, এই যে এখানে কিন্তু এটা রো, এটা কিন্তু রো, ঠিক আছে, রো ভি মোস্ট ভ্যালু বলা হয়েছে, রো ভি। ওকে, কোনটা সঠিক? রো মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব, এটা পরে আমি বুঝাচ্ছি, ঘনত্বের সাথে ইকুয়েশনগুলো কি সম্পর্ক এটা আমি পরে বুঝাবো, ঘনত্বের সাথে ইকুয়েশন সম্পর্কগুলো পরে বুঝাচ্ছি। কথা হচ্ছে এখানে কোনটা সম্পর্ক, কোনটা সঠিক বলো? আচ্ছা কোনটা সঠিক হবে বলো? আচ্ছা এক আপু কমেন্ট করছে স্বাধীন চলক অধীন চলকের মাধ্যমে বুঝাইলে সুবিধা হইতো। আচ্ছা আপু শোনো আমি বলি তোমাকে, এই কোয়েশনটা, আচ্ছা বি বলতেছো অ্যান্সার, এটার অ্যান্সার হবে বি, এটার অ্যান্সার বি হবে। ওকে, এটা অ্যান্সার বি হবে কেন, এই যে পিভি আর ভি এর গ্রাফ এরকম। ওকে, পিভি আর ভি এর গ্রাফ এরকম। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যে স্বাধীন চলক অধীন চলক বললা, অলওয়েজ খেয়াল রাখবা এক্স অক্ষ বরাবর যেটা থাকবে না, এক্স অক্ষ বরাবর যেটা থাকবে এটা হচ্ছে তোমার স্বাধীন চলক, কারণ এক্স অক্ষ বরাবর এই যে পি এর মান এটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছো, আর পি এর মানের উপর 1/v তোমার ডিপেন্ড করে, ঠিক আছে। কথা হচ্ছে তোমার পি এর মান তুমি যখন এই গ্রাফটা আঁকবা, এই গ্রাফটা যখন আঁকবা, পি এটা হচ্ছে তোমার স্বাধীন চলক আর 1/v হচ্ছে তোমার অধীন চলক, এটা 100% ঠিক আছে, বাট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনভেনশন, মানে এমন না যে তোমার পি সমানুপাতিক 1/v, এই কোয়েশনটা তুমি যখন লিখবা যে স্বাধীন চলক অধীন চলক দিয়ে বোঝানো, এটা কাইন্ড অফ একটু মানে আমি বলবো যে এটা অ্যাকুরেট না, আমি কি বলবো, এটা অ্যাকুরেট না। পি সমানুপাতিক 1/v এটা মানে তোমার এই কোয়েশনে এক এক কেজে এক এক রকম, বুঝতে পারছো, এক এক কেজে এক এক রকম। তোমার যখন তুমি পি কে স্বাধীন ধরে নিবা তখন তোমার গ্রাফটা এরকম আসবে, আবার তুমি যখন ভি কে স্বাধীন ধরে নিবা না তখনও গ্রাফটা এরকম আসবে। মনে করো যে এই যে তোমার পি এক্স চলক বরাবর লিখছো, ভি কে ওয়াই অক্ষ বরাবর লিখছো, তুমি এইভাবেও লিখতে পারবা চাইলে। দেখো ভি এই দিক বরাবর, পি এই দিক বরাবর, তোমার ওই ক্ষেত্রেও তোমার গ্রাফটা এরকম হবে কিন্তু, বুঝতে পারছি। সো
আবার তুমি যদি এইদিকে মনে করো তুমি ভি রাখলা, এইদিকে 1/p রাখলা, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার গ্রাফটা এরকম হবে। বুঝতে পারছি? সো মানে কথা হচ্ছে স্বাধীন চলক কোনটা অধীন চলক এটা তুমি ইকুয়েশন দেখে বুঝবা না, এটা তোমার কি এক্সপেরিমেন্ট করতেছো এটার উপর ডিপেন্ড করে, কি এক্সপেরিমেন্ট করতেছো, ওকে, এটার উপর অলওয়েজ ডিপেন্ড করবে। বুঝতে পারছি? কি এক্সপেরিমেন্ট করতেছো, মনে করো একটা বেলুন হাতে নিয়ে তুমি চাপ দিচ্ছ বাইরে থেকে চাপ দিচ্ছ। সো এই চাপটা কি মানে কাইন্ড অফ এই চাপটা কিন্তু এই চাপ না। বুঝতে পারছো? যে বাইরে থেকে একটা চাপ দিচ্ছ, এই চাপটা কিন্তু এই চাপ না। বুঝতে পারছো? সো ওই ক্ষেত্রে তুমি দেখো, তুমি যদি চাপ দাও, বেশি চাপ যদি বাড়াও, আয়তন কিন্তু কমে যাবে। ঠিক আছে? তুমি যে বাইরে থেকে এক্সটার্নাল চাপ দিচ্ছ, ওই চাপ কিন্তু এই চাপ না। অ্যাকচুয়ালি ওই চাপ কি, তুমি যখন বাইরে থেকে চাপ দিবা তখন ভিতরের গ্যাসের চাপ, এই চাপটা কিন্তু ভিতরের গ্যাসের চাপ। বুঝতে পারছো? ভিতরের গ্যাসের চাপ। তুমি যদি বাইরে থেকে চাপ দাও তাহলে কি হবে জানো, ভিতরের গ্যাসগুলোর জন্য আয়তন কমে যাবে। বুঝতে পারছো? আয়তন কমে যাবে। তুমি একটা জিনিস বোঝো, তুমি একটা বেলুন হাতে নিছো, বেলুন হাতে নিয়ে তুমি কি করতেছো, তুমি একটা বেলুন হাতে নিচ্ছ, হাতে নিয়ে কি হচ্ছে, তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ, চাপ দিলে কি হবে, আয়তন কমে যাবে। সো একটা আমার এমসিকিউ, তুমি যখন বাইরে থেকে চাপ দিবা তখন স্বাধীন চলক কোনটা? তুমি যখন একটা বেলুনকে হাতে নিয়ে বাইরে থেকে চাপ দিচ্ছ, এটা স্বাধীন চলক কোনটা, পি নাকি ভি? একটা এমসিকিউ এর অ্যান্সার দাও আমাকে। এখানে আরেকটা এমসিকিউ, এটা হচ্ছে একদম অ্যাডমিশন লেভেল, ওকে, অ্যাডমিশন আমি লিখে দিই, অ্যাডমিশন, ওকে। এগুলো এইচএসসি তে আসতেও পারে, নাও আসতে পারে। অ্যাডমিশন লেভেলের এমসিকিউ, বেলুনকে বাইরে থেকে চাপ দিলে স্বাধীন চলক কোনটা? পি নাকি ভি? কোনটা বলো, পি নাকি ভি? এই এমসিকিউটার অ্যান্সার দাও। অ্যাডমিশন লেভেলের এমসিকিউ, একটা বেলুনকে তুমি যদি বাইরে থেকে চাপ দাও, স্বাধীন চলক কোনটা, পি নাকি ভি? দ্রুত অ্যান্সার দিয়ে ফেলো। যা বলছো, বাইরে থেকে যদি চাপ দাও, বাইরে থেকে তুমি যদি হাত দিয়ে চাপ দাও, স্বাধীন চলক কোনটা, পি নাকি ভি? পি নাকি ভি? ওকে, বলো স্বাধীন চলক কোনটা, পি নাকি ভি? খুব দ্রুত অ্যান্সারে খালি লেখো পি অথবা ভি, পি লেখো অথবা ভি লেখো, তোমার ইচ্ছা। অ্যান্সারে পি লেখো অথবা ভি লেখো, তোমার ইচ্ছা। ওকে, খুব দ্রুত যার যেটা মাথায় আছে। ঠিক আছে? অপশন মাত্র দুইটা। ঠিক আছে? অপশন মাত্র দুইটা, ইদার পি লেখো, ভি লেখো, যে কোনো একটা লেখো, মিলার 50% চান্স আছে। ওকে, আচ্ছা, ইসরাজান নিতু লিখছে পি। বাকিদের কি মত বলো, বাকিদের কি মত? বলে ফেলো, পি হবে নাকি ভি হবে? বলে ফেলো। একটা বেলুনকে তুমি যদি বাইরে থেকে চাপ দাও, স্বাধীন চলক কোনটা, পি নাকি ভি? পি। আচ্ছা, অ্যান্সার হবে কি জানো? অ্যান্সার হবে ভি। কেন অ্যান্সার হবে কি ভি? কারণ কি, তুমি একটা বেলুনের পি কি জানো? এটা কি বাইরের চাপ, বাইরে থেকে তুমি চাপ দিচ্ছ, ওই চাপ, এই পি না। পি হচ্ছে গ্যাসের চাপ, খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তুমি যখন বাইরে থেকে একটা বেলুনকে তুমি যখন চাপ দিবা, তখন কি তুমি এই চাপটা বাড়াচ্ছ না, তুমি তোমার চাপ দিচ্ছ, যেই চাপকে এই পি দিয়ে লেখে না। বোঝার চেষ্টা করো, তুমি বাইরে থেকে যখন চাপ দিবা তখন কি হবে, তুমি বেলুনের আয়তনটা কমায় দিচ্ছ। ঠিক আছে? তার মানে কি, বেলুনের আয়তনটা তোমার ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতেছো। তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ মানে এই না তুমি মানে বাইরে থেকে প্রেসার দিচ্ছ, তুমি জাস্ট কি বেলুনের আয়তনটা চেঞ্জ করতেছো। বুঝছো? বেলুনের আয়তন যদি তুমি ছোট করে দাও, তাহলে গ্যাসের চাপ অটোমেটিক্যালি বেড়ে যাবে, বেলুনগুলো মানে গ্যাসের অণুগুলোর জন্য আয়তন কমে যাবে, বেলুনের চাপ এমনিতেই বেড়ে যাবে। তুমি বাইরে থেকে চাপ দাও মানে এই পি বাড়াচ্ছ না, তুমি এই ভি বাড়াচ্ছ। অলওয়েজ মনে রাখ, ভি কমাচ্ছ। ঠিক আছে? বাইরে থেকে চাপ দাও মানে তুমি ভি কমাচ্ছ, অলওয়েজ মনে রাখবা। বুঝতে পারছি? ওকে, সো যারা পি অ্যান্সার দিছো, এটা কিন্তু একদম কমন মিস্টেক, এটা অনেক কমন একটা মিস্টেক, যে এই পি মানে তোমার বাইরের চাপ না, এটা কি গ্যাসের চাপ, মানে একটা বেলুনের মধ্যে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসের চাপ। তুমি সেই গ্যাসের চাপকে মানে তুমি অন্যভাবে ওই চাপ বাড়ানোর সিস্টেম আছে গ্যাসের চাপ, বাট তুমি বাইরে থেকে যদি চাপ দাও সেটা কোনোভাবেই মানে গ্যাসের চাপ বাড়াবে না। বুঝতে পারছো? মানে ডিরেক্টলি গ্যাসের চাপ বাড়াবে না, পরবর্তীতে তোমার ফার্স্টে কি ভি কমবে দেন গ্যাসগুলোর চাপ বাড়বে। বুঝতে পারছো? বাট বাইরের চাপ বাড়ানো মানে গ্যাসের চাপ বাড়ানো না। ক্লিয়ার? অলওয়েজ এটা মনে রাখবা। ওকে, দেন আমি কি
নেক্সট প্রশ্নে চলে যাই, নেক্সট প্রশ্নে আমি চলে যাই। আচ্ছা, অলওয়েজ খেয়াল রাখবে এটা। তো কথা হচ্ছে নেক্সট, আচ্ছা একটা ম্যাথ, এটা ম্যাথ অনেক বিখ্যাত একটা ম্যাথ। ওকে, একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসে একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। আয়তনে কত গুণ হয়? 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এত হলে, বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? সো হ্রদ মানে কি? একটা পানির পুল, এভাবে মনে করো, একটা পানির কি পুল। ওকে, একটা পানির পুল। ওকে, সো এখানে কি পানি আছে, সোজা কথা পানি আছে। সো কথা হচ্ছে এইখান থেকে কি হয়েছে, একটা ছোট বুদবুদ, ছোট্ট একটা বুদবুদ, ভি আয়তনের বুদবুদ, ভি মিটার কিউব মনে করো, যখন পানির উপরে আসছে তখন তার আয়তন 5v হয়ে গেছে, 5v হয়ে গেছে, বুঝতে পারছি? সেটার কি 5v হয়ে গেছে। সো এখানে খেয়াল করো, এখানে কি 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 চেঞ্জ হয়েছে? প্রেসারে চেঞ্জ হয়েছে। এখানে বায়ুমণ্ডলের চাপ, তুমি খেয়াল করো, এখানে বায়ুমণ্ডলের চাপ কত? পি। ওকে, এটা কিন্তু সেম কনসেপ্ট। তুমি দেখো, বাইরে থেকে তুমি যখন একটা বেলুনের উপর প্রেসার দিবা, বেলুনের আয়তনটা চেঞ্জ হবে এবং ভিতরের গ্যাসগুলার মধ্যে যে চাপ, গ্যাসগুলার চাপ কি হবে? বেড়ে যাবে। ওকে, সো এই ক্ষেত্রে তোমার বাইরের চাপকে তুমি গ্যাসগুলার চাপের সমান ধরে নিতে পারবা, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না, বুঝতে পারছো? এই ক্ষেত্রে, এইসব ম্যাথের ক্ষেত্রে এই যে বায়ুমণ্ডলের চাপ গুলাকে গ্যাসের চাপের সমান ধরে নেওয়া হয়, বুঝতে পারছো? অলওয়েজ মনে রাখবা, বায়ুমণ্ডলের চাপ গ্যাসের চাপের সমান ধরে নিবা, বুঝতে পারছো? মানে হচ্ছে একটা বেলুনের ভিতর বা একটা বাবলের ভিতর যে গ্যাস আছে, ওই গ্যাসের চাপের সমান ধরে নিবা। সো কথা হচ্ছে হ্রদের উপরিতলে এটা হচ্ছে মনে করো ভি প্রাইম সমান কত? 5v। ভি প্রাইম সমান 5v, আর এটা মনে করো ভি, ঠিক আছে? সো কথা হচ্ছে যখন এইখানে ছিল, যখন বাবলটা বা বায়ু বুদবুদটা পানির একদম নিচে ছিল, তখন চাপ কত ছিল জানো? বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি, তোমার পি প্লাস সাথে কি যোগ হবে জানো? এইচ রো জি। এটা পড়ে আসছো না এসএসসি লেভেলে? এইচ রো জি কি? যে পানির চাপ ও তরলের চাপকে কোনো রো ঘনত্বের তরল যদি এইচ উচ্চতাপ পরিমাণ বিদ্যমান থাকে, তাহলে সেটার চাপ কি? এইচ রো। সো পানির উপরের লেয়ারে জাস্ট কি বায়ুমণ্ডল চাপ দিবে, পানির উপরের লেয়ারে জাস্ট বায়ুমণ্ডলের চাপটা থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় চাপের পরিমাণ কম, তো সেই ক্ষেত্রে আয়তনটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে। আর তোমার পানির নিচের লেয়ারে বায়ুমণ্ডলের চাপ প্লাস আবার পানির চাপ, দুইটা মিলে দেখো বেলুনটা কি ছোট হয়ে গেছে। ওকে, বেলুন আরে বের করে ফেলছে, আরে কি আজব কথাবার্তা, বের করে ফেলছে শুদ্ধ অ্যান্সার। আচ্ছা, এখন বুঝাইতেছি না, বের করে ফেলছে। আচ্ছা, তো বুঝানো শেষ, এখন আসো সুন্দর মতো কি পি সমানুপাতিক 1/v। ওকে, এটাকে লেখা যায় হচ্ছে p1v1 সমান p2v2, এটা লেখা যায়। সো আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। এটা হচ্ছে p1 সমান এটা, আর p2 সমান এটা। ওকে, সো এটা মনে করো v2 আর এটা হচ্ছে আমাদের v1। ওকে, সো p1 কত আমাদের? আচ্ছা সরি, আমি টুলটা লিখে ফেলছি। এইটা হচ্ছে আমাদের p1, এটা হচ্ছে আমাদের p2। এটা হচ্ছে আমাদের p1, এটা হচ্ছে আমাদের p2 সমান p। সো p1 সমান কত? p প্লাস এইচ রো জি ইন্টু কত? v1 এর মানে কত? v। আর p2 কত? p2 হচ্ছে আমাদের শুধু p প্লাস p ইন্টু v2 কত? 5v। সো কথা হচ্ছে v কাটা, সো কথা হচ্ছে p প্লাস এইচ রো জি সমান কত? 5p। ওকে, 5p। সো কথা হচ্ছে এইচ রো জি সমান কত? 4p। সো কথা হচ্ছে এইচ কত? এইচ হচ্ছে 4p ডিভাইডেড বাই রো জি। 4p মানে কত? 4 ইন্টু প্রেসার কত? পি কত? বায়ুমণ্ডলের প্রেসার 10⁵ 10⁵। রো কত? পানির ঘনত্ব 1000 বা 10⁵ ইন্টু 9.8। সো অ্যান্সার কত আসে দেখি, যারা অ্যান্সার লিখছো তাদেরটা সঠিক আসছে কিনা একটু দেখি। 10⁵ ইন্টু 9.8। সো অ্যান্সার আসতেছে হচ্ছে তোমার 40.6
40.816 কে কি দিছো, ঠিক আছে। সো কথা হচ্ছে 40.816 অনেকেই বের করে ফেলছে, ঠিক আছে। রুমি আফরোজ সবার আগে বের করছে, রুমি আফরোজ আপু সবার আগে বের করছে 40.816। সো এই ম্যাথ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সৃজনশীলের মাধ্যমে আসে তোমাদের এক্সামে অনেক, বুঝতে পারছি। সো এটা কি সবাই বুঝতে পারছি যে কি হয়েছে। সোজা কথা, পানির নিচে চাপ অনেক বেশি ছিল। পানির নিচে কি ছিল, চাপ অনেক বেশি ছিল, বায়ুমণ্ডলের চাপ প্লাস আবার পানির চাপ কত, এইচ রো জি। সো এই দুইটা মিলে কি বাবলের আয়তন খুবই ছোট হয়ে গেছিল, কিন্তু বাবলটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে গেছিল, তো একদম পানির উপরের লেয়ারে কি পানির কোনো চাপ নাই, জাস্ট বায়ুমণ্ডলের চাপ আছে। সো বায়ুমণ্ডলের চাপের কারণে এটার আয়তন বড় হয়ে গেছিল, বুঝতে পারছি। সো এইভাবে এই রিলেশন দিয়ে হচ্ছে আমাদের বের করতে হবে। সো সবাই বুঝতে পারছি কিনা একটু জানাই, আশা করি বুঝছি সবাই। সো কথা হচ্ছে গিয়ে এই ম্যাথটা আশা করি বুঝছি সবাই। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। বয়েলের সূত্র শেষ, বয়েলের সূত্র নিয়ে প্র্যাকটিসও করলাম। এখন আসি আমরা চার্লসের সূত্র। সো চার্লসের সূত্র কি, স্থির চাপে, চার্লসের সূত্রে কোনটা স্থির থাকে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের এত অংশ করে বৃদ্ধি পায়। এটার মিনিংটা কি জানো, মিনিংটা কি লিখছে, এই যে দেখো, এটার মিনিং হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন যদি তোমার ভি নট হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন যদি তোমার ভি নট হয়, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য থিটার ভ্যালু যদি 1 বাড়াও, তোমার ভি নটের 1/273 করে বৃদ্ধি পাবে আয়তন, ঠিক আছে। 1/273 করে বৃদ্ধি পাবে। এখন তুমি ভি নট নিলে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ায় এইরকম, বুঝতে পারছো। এইটাও মনে রাখতে পারো, চাইলে এইটাও মনে রাখতে পারো, ঠিক আছে। আর মেইন যে জিনিস এই কোয়েশনটা যে মেইন মিনিংটা হচ্ছে ভি সমানুপাতিক টি। চার্লসের সূত্র অ্যাকচুয়ালি এই মিনিং করে, ভি সমানুপাতিক টি। চার্লসের সূত্র দিয়ে বুঝায় দেখো ভি সমানুপাতিক টি, কারণ দেখো ভি আর টি, মানে টি বলতে হচ্ছে তোমার থিটা আর কি, তাপমাত্রা কেলভিন এককে। ভি আর টি দেখো দুইটাই উপরে আছে, লবে আছে, সুন্দর মতো ভি সমানুপাতিক টি এটা লেখা যায়। ওকে, সো এখন কথা হচ্ছে নেক্সট দেখো, এই গ্রাফে কি দেখতে পারতেছি, তোমার তাপমাত্রা 0 কেলভিনে কি হয়, 0 কেলভিন বা 273 ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার কি আয়তন, দেখো আয়তন কত, 0 হয়ে যায়, 0 মিটার কিউব, আয়তন 0 মিটার কিউব। মানে বস্তুটার আয়তনই নেই, মনে করো যে একটা বিশাল বড়, যত বড় গ্যাসই হোক তোমার দেখো তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, এটা অনেক সুন্দর কথা, তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, অনেক সুন্দর কথা। বাট তুমি যদি সেটার তাপমাত্রা 0 মিটার মানে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, সেটা কি আলটিমেটলি সেটা আয়তন থাকবেই না, বুঝতে পারছো। সো কথা হচ্ছে এইটা পসিবল না, কারণ কি আদর্শ গ্যাস হচ্ছে আমাদের ধরে নেওয়া একটা কনসেপ্ট, বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, আদর্শ গ্যাসের কিছু পার্থক্য আছে, ওগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়বা যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য, এটা কিন্তু তোমাদের আছে। কথা হচ্ছে এইটা বাস্তবে কখনোই পসিবল হয় না যে একটা গ্যাসকে আমি 0 কেলভিন তাপমাত্রায় নিয়ে গেলাম আর সেটার আয়তন 0 হয়ে গেছে, এটা পসিবল হয় না আজ পর্যন্ত। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের একটা এমসিকিউ, গ্যাসের কোন তাপমাত্রায় শূন্য হয়, গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হয়, এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 2011-12-তে। ওকে, সো এটা হচ্ছে -0 কেলভিন, ঠিক আছে। 1 নম্বর কিন্তু দাগানো যাবে না, ঠিক আছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন না কিন্তু, অ্যান্সার কি হবে, ডি, অলওয়েজ খেয়াল রাখবা, বুঝতে পারছি। নেক্সট, একটি বড় পাত্রের আয়তন 480 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, একটা বড় পাত্রের আয়তন 400 সেন্টিমিটার কিউব এবং তাপমাত্রা 293 কেলভিনে উন্নীত করলে শতকরা যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে। আচ্ছা, এটা একটা সুন্দর প্রবলেম, এটা তোমার চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল 2012-13। সো বিষয়টা হচ্ছে তোমার একটা পাত্র আছে, কথা হচ্ছে এই পাত্রের মধ্যে 480 সেন্টিমিটার কিউব কি আছে, গ্যাস আছে। আচ্ছা, V1 সমান এত, তাপমাত্রা বাড়াইছে, আচ্ছা তাপমাত্রা বাড়াইছে, একটা বড় পাত্রের আয়তন এত, আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি করতে 293 কেলভিনে উন্নীত করলে যে কিছু পরিমাণ কি হয়ে যাবে, বায়ু বের হয়ে যাবে। তো কথা হচ্ছে আমরা কিন্তু তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি পড়ছি, এইটা V = V0 × 1 + θ
বাই 273। সো এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো v থিটা v0 1 প্লাস থিটা বাই 273। সো আমি ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন ছিল এতটুকু। সো কথা হচ্ছে কত হবে 480 ইন্টু 1 প্লাস তোমার 293 বসাইলে হবে না, 293 বসাইলে হবে না, কতটুকু বাড়াইছি 0 ডিগ্রি থেকে বা 273 কেলভিন থেকে কতটুকু তাপমাত্রা বাড়াইছি, 20 কেলভিন বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইছি, তাই না? 20/273। সো অ্যান্সার কত আসে দেখো, ক্যালকুলেট করে দেখো অ্যান্সার কত আসে, 480 ইন্টু 1 প্লাস 20/273। সো অ্যান্সার আসতেছে হচ্ছে তোমার 515। মানে যার যেই তুমি পাত্র, এই পাত্রের মধ্যে তোমার পাত্রের আয়তন হচ্ছে তোমার 480, মানে পাত্রের মধ্যে তোমার এতটুকু গ্যাসই ধরতে পারবে। সো তাপমাত্রা বাড়ানোর কারণে এই যে তোমার আয়তন বেড়ে গেছে, তাপমাত্রা বাড়ানোর কারণে এই যে তোমার আয়তন বের হয়ে গেছে, এইটা থেকে 480 বিয়োগ দিবা। সো এতটুকু তো ধরে রাখতে পারবে না, তোমার জারটার আয়তন হচ্ছে 480। সো এটা কি বড় হয়ে গেছে না 480 থেকে? সো বাকিটুকু কি হবে, যাবে বের হয়ে যাবে। কোশ্চেনে বলছে যে পরিমাণ বায়ু বের হয়ে যাবে, ঠিক আছে? বের হয়ে যাবে কতটুকু, বের হবে কতটুকু, 515.16 মাইনাস 480 সমান সমান কত, 480 সমান সমান কত, 35.16 সেন্টিমিটার কিউব বের হয়ে যাবে। এত মিটার কিউব লিখে ফেলছি, সেন্টিমিটার কিউব বের হয়ে যাবে, এত সেন্টিমিটার কিউব বায়ু বের হয়ে যাবে বা গ্যাস বের হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ কতটুকু, পার্সেন্টেজ হচ্ছে তোমার 35.16 ডিভাইডেড বাই কত, 480 ইন্টু 100%, এত পার্সেন্ট সমান সমান কত, 48 অ্যান্সার ডিভাইডেড বাই 480 ইন্টু 100 সমান সমান কত, 7.32%। ওকে, অ্যান্সার কি মিলছে, 7.32%। ঠিক আছে, অ্যান্সার হবে কত, 7.32%। এত পার্সেন্ট বায়ু কি বের হয়ে যাবে। সো অ্যান্সার কত হবে, নান। অ্যান্সার কি হবে, নান, কোনোটাই না। অ্যান্সার হবে নান, কোনোটাই না। ওকে, সো কথা হচ্ছে আমাদের কি হয়েছে এখানে, ঘটনা কি হয়েছে, যে তাপমাত্রা বাড়াইছে। একটা বড় পাত্র আছে, যেই পাত্রের আয়তন কত, 480 সেন্টিমিটার কিউব। সো তুমি যদি মানে এই পাত্রের মধ্যে 480 সেন্টিমিটার কিউব গ্যাসই কি থাকতে পারবে, এর বেশি গ্যাস থাকতে পারবে না। সো তুমি যখন তাপমাত্রা বাড়াবা, এই গ্যাস জারের ভিতর 480 সেন্টিমিটার কিউব যে বাতাসটা আছে, বাতাসটার আয়তন বেড়ে গিয়ে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে। আমরা এই সূত্র দিয়ে পাইছি, এইটা হয়ে যাবে তোমার আয়তন। তখন কি হবে, এই বড় আয়তনটা তো আর এই জারের মধ্যে থাকতে পারবে না, বের হয়ে যাবে। সো কতটুকু বের হবে, এই যে এইটা মাইনাস এইটা মাইনাস এইটা, এত সেন্টিমিটার কিউব কি হয়ে যাবে, বের হয়ে যাবে। সো আলটিমেটলি বের হয়ে যাবে এত সেন্টিমিটার কিউব। কোশ্চেনে পার্সেন্টেজ হিসেবে দেওয়া আছে, সো পার্সেন্টেজ বের করলে হয় 7.32%। আশা করি সবাই বুঝতে পারছি কত পার্সেন্ট বের হয়ে যাবে, 7.32। ক্লিয়ার সবাই? কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। আশা করি সবাই ক্লিয়ার সবাই, জানাও দ্রুত জানাও। আচ্ছা নেক্সট, চাপীয় সূত্র বা গেলুসেকের সূত্র। চাপীয় সূত্র কি, কোনটা কনস্ট্যান্ট থাকবে, চাপীয় সূত্রে তোমার আয়তন কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে চাপ আর টেম্পারেচার সম্পর্ক। এই সূত্রে হচ্ছে তোমার পি সমানুপাতিক টি। সূত্রের মেইন জিনিস হচ্ছে পি সমানুপাতিক টি, যদি আয়তন কনস্ট্যান্ট থাকে। আয়তন কনস্ট্যান্ট থাকলে পি সমানুপাতিক টি, আর তোমার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য তোমার স্থির আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে, একদম আয়তনের সূত্রটার মতোই। ঠিক আছে, যেমন আয়তনে এখানে কি লিখছিলা, v = v0 × 1 + θ/273। এই ক্ষেত্রে কি হবে, p = p0 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চাপ × 1 + θ + 273। সো এটাই হচ্ছে আমাদের সূত্র। আমরা কি করব, এমসিকিউ বোর্ডের এমসিকিউ। এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ এত, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত হবে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত হবে। ওকে, সো কথা হচ্ছে এটা কিভাবে বের করব, আমরা কি জানি, পি সমানুপাতিক টি, সোজা কথা এটা। সো P1/T1 সমান সমান কি, T1/T2। অথবা এই সূত্র না করে এই সূত্র দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এই সূত্র দিয়ে করলেও সেম অ্যান্সার আসবে। তো কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের T1,
এটা কি আমাদের P1। ওকে, সো এটা T1 ধরলে হবে না, এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে 273 কেলভিন। ওকে, এটা হচ্ছে আমাদের T2। T2 কত? 60 প্লাস 273, এটা কিন্তু কেলভিনে নিয়ে যেতে হবে। এই ভুল কিন্তু করা যাবে না, এই ভুল করলে ডিগ্রি সেন্টিগ্রেডে বসালে হবে না, কিসে নিয়ে যেতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে। তো কথা হচ্ছে আমাদের P2 বের করতে হবে। P2 সমান সমান কি? P1 ইন্টু T2 বাই T1। তো অ্যান্সার কত আসে? P1 কত আমাদের? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু কত? 273 প্লাস 60 ডিভাইডেড বাই 273। সো অ্যান্সার কত আসতেছে? ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 273 প্লাস 60 ডিভাইডেড বাই 273। সো অ্যান্সার আসতেছে হচ্ছে তোমার 365। আচ্ছা 3.65, 365 দিয়ে না লিখে 3.65 হিসেবে লিখি। 3.65 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত প্যাসকেল বা এত নিউটন পার মিটার স্কোয়ার। সো অ্যান্সার কত? এই যে এটা 3.66, যেটা বুঝতে পারছি। এটা সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা একটু জানাই। সো এইটা কিন্তু আজকে আমাদের লাস্ট এমসিকিউ ছিল। আজকে চ্যাপ্টারে হচ্ছে আজকের ক্লাসে আমরা কি করেছি? আজকের ক্লাসে আমরা কিন্তু পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার শেষ করেছি এবং একই সাথে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারের আমরা মোটামুটি আদর্শ গ্যাসের সূত্রাবলী এগুলোর উপর আলোচনা করেছি। তোমার কি এই চ্যাপ্টারে আর কি বাকি আছে? এই চ্যাপ্টারে আর হচ্ছে তোমার দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ, গ্যাসের গতিসূত্র, আর হচ্ছে তোমার আর্দ্রতা। সো দুইটা টপিক বাকি আছে। দুইটা টপিক ইনশাল্লাহ কালকে শেষ করে আমরা কি ফার্স্ট পেপার ফুল বইয়ের উপর আমরা একটু ছোটোখাটো একটা প্র্যাকটিস সেশনের আয়োজন করব। সো আগামী ক্লাসটাও কিন্তু আমাদের ফার্স্ট পেপার উপর থাকবে। সো আগামী ক্লাস শেষ হলে কিন্তু আমরা সেকেন্ড পেপার স্টার্ট করে দিব। ওকে, সো এই চ্যাপ্টারের এতটুকু তোমরা সবাই দেখবা, অ্যান্ড হচ্ছে নেক্সট ক্লাসে আমি যদ্দূর পড়াবো উত্তর তো আসেই। সো এটা হচ্ছে কি কথা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবার অনেক ভালো লাগছে, সবাই বুঝতে পারছো। সো ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ তোমাদের সাথে রবিবার আবার দেখা হচ্ছে প্র্যাকটিস সেশনে। ওকে, সো রবিবার কিন্তু আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে, এটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে সবাইকে ভালো থেকো।